একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, যেই কথাগুলো আজকে আমাদের শাস্ত্রে বলো বা আমাদের ইতিহাসে যেগুলো লেখা আছে সেগুলো তো একটা কারণ আছে, একটা ভিত্তি আছে। হি ওয়াজ আ ক্রনিক অ্যালকোহলিক। ওই জন্য আমার মদ নিয়ে একটা প্রচুর মানে বিশাল একটা প্রবলেম আছে আমার। ওই কোনো পার্টিতে যেই সময় যেমন বিস্কি টিস্কির ওই আসরটা শুরুও হয় না, আমি নিজেকে আস্তে আস্তে ওখান থেকে গুটিয়ে নিই, ঠিক আছে? আমি সহ্যই করতে পারি না, একটা ট্রমা আছে। ওই অ্যালকোহল ট্রমাটা আমার খুব স্ট্রং। ওই গন্ধটাই মানে কোনো কোথাও পেলে আমার খুব অস্বস্তি হয়। আমার মাকে তখন বেরিয়ে গিয়ে জানান জায়গায় দরজায় নক করে কাজ করতে বাধ্য হয়েছে। আমার যখন 3 বছর বয়স তখন ডাক্তার বলে দিল যে আমি যা খাই বমি করে ফেলছি। বলছে যে ও ল্যাকটোজ ইনটলারেন্ট, ওকে দুধ খাওয়ানো যাবে না। কোনটা শেষ সেটা তুমি ডিসাইড করবে। যখন তুমি বলবে যে এটা শেষ, এরপরে আর হবে না, আর পারবো না, যতক্ষণ না তুমি বলছো, লোকে বলুক, পরিস্থিতি বলুক, ব্যাংক ব্যালেন্স বলুক, শেষ নয়। There is always a turn around way because this is life. এখানে সিনেমার মতো দি এন্ড হয় না যতক্ষণ না তুমি ডিসাইড করবে, বা মৃত্যু যেটা আলটিমেট দি এন্ড, সেটা যতক্ষণ না ইউ আর টোটালি গিভিং আপ, there is no end. আমি জানতাম যে এই মানুষের ভালোবাসা এমন একটা নেশা। আমি এখন ইনফ্যাক্ট যেটা বলি, যতদিন মানুষ ভালোবাসবে, ছবি দেখতে চাইবে, ছবি দেখবে, ততদিন আমি নানান রকমভাবে চেষ্টা করব, কাজ করে যাব যাতে আমি নানান ছবি, বড় মেজো মাঝারি সব রকম ছবিতে মানুষের কাছে পৌঁছতে পারি। কিন্তু যদি আমার মনে হয় যে আমি মানুষকে আর সার্ভ করতে পারছি না, বা তারা যেটা দেখতে চায় বা যা আমি দিতে পারছি, আর আমি শুধু নিজের অভিনয়ের ইয়ের জন্য করতে যাবো, তাহলে আমি হয়তো নিজের মতো থিয়েটার করব বা নিজের মতো আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট ছবি করব। আমার নিজের কাজ, নিজের মুখ তাদের উপর চাপিয়ে দেবো না। Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. Every week আমাদের এটাই প্রচেষ্টা থাকে that we will bring to you faces who are known and of course some who you may not know very closely. But the idea is এই পডকাস্টের মাধ্যমে to just get a little closer to them. What are their stories? What are their scars? What are, some of the issues that they have battled with? And that I am honored that they choose this platform to share their inspiring tales. As I say, in a world which is so divisive, filled with hatred and lack of empathy, আমার মনে হয় ভালো conversation, ভালো আড্ডা with beautiful people, it not just makes your day, but it makes the world a better place. On that note, let me not further delay and introduce you to the absolute diva, a diva who has transformed herself like a chameleon. And আমি এটা বারবার বলি that একটা মেয়ের biggest strength হলো that we can resurface from the ashes as many times as life demands it of us. It's a great privilege for me to have on my couch today and on this podcast Rita Bhuri Chakraborty, a woman of many parts, actor of course, actor par excellence, but also an entrepreneur, and we are going to get to that, a creative entrepreneur, a philanthropist, and a woman with a large heart. And আমরা চেষ্টা করব to get to Rita Bhuri's heart. So without further ado, welcome. Thank you so much Rita for Bhuri. having me. It's my pleasure. In fact, এটাও আমি বলি because it's a very informal আড্ডা, যে রীতা ভরিকে কিন্তু আমি অনেক দিন থেকে চেস করছি। মানে যেরকম ডিরেক্টর প্রডিউসাররা চেক করে, সেরকম মানে চেস করে টু চেক, মানে চেক দ্য লিস্ট যে ওকে পাওয়া গেছে। কিন্তু মানে রীতা ভরির ফোর্ট্রেস অফ ম্যানেজার্স অ্যান্ড ওইটা আমি মানে শ্রীময়ী পেনিট্রেট করতে পারিনি। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি দ্যাট গুড থিংস happen at the right time. And when it is karmic. Again, my apologies on behalf of any fort or fortress you have felt যেটা is in front of me, যার জন্য তুমি আমার কাছে পৌঁছতে পারোনি। তার কারণ আমি কিন্তু তোমার কাজ, তোমার ইন্টারভিউ গুলো অনেক দিন ধরে দেখছি, আর আমি কিন্তু আমার ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বহুবার খুঁচিয়ে বলেছি যে কি আমরা কেন আমাদের ছবির প্রমোশনে যাচ্ছি না, আমরা কেন করছি না। কি সুন্দর প্রশ্ন করে, কি সুন্দর লাইক মানে সি ইটস এ প্রিভিলেজ যখন এক একটা প্রজেক্ট বা এক একটা কাজের জন্য ইন্টারভিউ দেওয়াটা হয়ে যায় মানে একেবারে নিঃশ্বাস নেওয়ার মতো, যে অক্সিজেন নেওয়ার মতো, যেটা করতেই হবে, তখন দ্য চার্ম অফ ইট, দ্য বিউটি অফ ইট একটু একটু লঘু হতে শুরু করে। তো সেখানে যখন দেখি দের ইজ বিউটিফুল চ্যাট হ্যাপেনিং, সুন্দর করে ইন্টারভিউ হচ্ছে বা করা যায়, বা এরকম একটা পডকাস্ট করা পসিবল, তখন তো মনে হয় যে তাহলে একটু ভালো এনভায়রনমেন্টে নিঃশ্বাসটা নিচ্ছি তখন। সো না আমরা খুব ভালো এনভায়রনমেন্টে নিঃশ্বাস নিচ্ছি, আশা করি ভালো কফি খাওয়াচ্ছি রীতা ভরিকে। কিন্তু মানে রীতা ভরির লাইফটা আমার কাছে এক অভিনেত্রী হিসেবে তো অবশ্যই,
কিন্তু একটি মহিলা এবং একটি মানুষ হিসেবে ভীষণ ভীষণ ইন্সপায়ারিং, অ্যান্ড আই সে দ্যাট উইথ অল অনেস্টি। I will sort of go back to the past. তোমার একটা ভীষণ এক্সাইটিং ফিল্ম আসছে গৃহস্থ, এসকে প্রোডাকশনে, সেটা নিয়েও আমরা কথা বলবো। ইটস আ ক্যারেক্টার which I think hits close to home. Yeah. A woman with multiple layers, একটা psychological sort of thriller যেখানে your mind will constantly, play a guessing game যে okay, now what, which is very interesting. I'm looking forward to the film. কিন্তু I'm going to start right at the beginning, because our beginnings, I think, আমরা যে স্ট্রং উইমেন বলে এত জায়গায় আমরা অ্যাওয়ার্ডেড হই, আমরা গিয়ে কথা বলি, বা এই শোতেও আমি চেষ্টা করি সেই ইথসটাকে আনতে, সেটা কিন্তু আমাদের মাদের থেকে পাওয়া। তো তোমার মা ইজ আ ওয়েল নোন ফিল্ম মেকার, এবং শি ওয়াজ আ সিঙ্গল মাদার, and your sister, I mean, she's coming in a film with Nawaz, and we were Yes, just talking yes. about it, Chitrangada. She is absolutely brilliant. Phenomenal, she And is, I yeah. always thought she is, the younger one. ভালো তো, লোকে এটা ভাবুক না, কচিমুখ যতদিন থাকবে ততদিন বেশি কচিমুখের পাঠ পাবে। থাক, No, ভাবুক লোকে। no, but really, I mean, what a powerhouse of talent your mom has raised. একটু তোমাদের চাইল্ডহুডটা নিয়ে বলো। সিঙ্গল মাদারহুড, অফকোর্স, নাও ভেরি ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি, actresses adopting, Shushmita Sen leading the way, but many more since then. But it's not an easy path. It is not an easy path. No, it cannot be. মানে এত যুগ যুগ ধরে যদি স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মানুষ গ্লোরিফাই করে থাকে, একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, একদম। যে কথাগুলো আজকে আমাদের শাস্ত্রে বলো বা আমাদের ইতিহাসে যেগুলো লেখা আছে, সেগুলো তো একটা কারণ আছে, একটা ভিত্তি আছে। স্বামী স্ত্রী যেভাবে একটা সম্পর্ককে টেনে নিয়ে যায়, একটা পরিবারকে গড়ে, সেটা কিন্তু সামাজিক এবং পৃথিবীর নেচার যেভাবে আমাদেরকে সাজিয়েছে আমাদের জন্য খুবই ফ্রুটফুল। আমরা সেটাই দেখে এসেছি, মা অবশ্যই। বাবা সন্তান নিয়ে সংসার এবং জীবন। আর একটা হেট্রোনর্মেটিভ কাঠামো, সর্ট অফ, হ্যাঁ। ইয়েস। আমার মায়ের ক্ষেত্রে সেটা 100% সফল হয়নি, সেটা তার ভাগ্যে জোটেনি। 10 বছর মা চেষ্টা করেছিল বিয়েটা টিকিয়ে রাখবার, অনেক রকম নির্যাতন সহ্য করবার পরে, মানসিক বলো শারীরিক বলো, যেটা এখন আমার দাঁড়িয়ে মনে হয় যে মায়ের একেবারেই সহ্য করা উচিত হয়নি, প্রথম দিনই বেরিয়ে আসা উচিত ছিল, এটা আমার এখন মনে হয়। আজকের সময়টা আলাদা গো, we cannot judge them. No. আমি আজকে 2025 সালে একটা কথা বলছি, 90s with the world that was, সেখানে what she has felt and what she did, I am absolutely in no position to Yeah, judge. our mothers did the best they could. Yes. I maintain But that as well. then again, যখন সেটা এতই কঠিন এবং খারাপ জায়গায় চলে আসে, যেখানে আমার বায়োলজিক্যাল বাবা, মানে আমি তো না এতই ছোট, মানে আমার তখন 3 থেকে 4 হবে এরকম বয়স, যে ওই মানে ওই মায়ের ভাষা ওইটুকু বাচ্চার গায়ে জায়গা কোথায় মারবার, যে সেটাও যখন হি কুড নট লাইক হোল্ড ব্যাক, তখন মাকে এই ডিসিশনটা নিতে হয় যে মাকে বেরিয়ে আসতে হবে। আমার দাদু দিদা ভীষণ ভাবে সাপোর্ট করেছিলেন, আমার মা বাড়ি বাড়ি বেরিয়ে আসতে চেষ্টা করতেন, চলে আসতেন, আবার এসে ক্ষমা চাইতেন আমার বাবা, এবং তখন আবার মা মনে করতেন হয়তো ভালো তো বাসতে, হয়তো সত্যি ঠিক হয়ে যাবে, আর এবার শুধরে যাবে, এবার হয়তো আর হবে না, কিন্তু সেই আবার হি ওয়াজ আ ক্রনিক অ্যালকোহলিক। ওকে। ওই জন্য আমার মদ নিয়ে একটা প্রচুর মানে বিশাল একটা প্রবলেম আছে আমার। ওই কোনো পার্টিতে যেই সময় বিস্কিট টিস্কিট ওই আসরটা শুরুও হয় না, আমি নিজেকে আস্তে আস্তে ওখান থেকে গুটিয়ে নিই, ঠিক আছে, আমি সহ্যই করতে পারি না, আমি একটা ট্রমা আছে, ওই অ্যালকোহল ট্রমাটা আমার খুব স্ট্রং, ওই গন্ধটাই মানে কোনো কোথাও পেলে আমার খুব অস্বস্তি হয়, মানে ওই জন্য অকেশনালি ইভেন ইভেন আই ড্রিঙ্ক আ লিটল, আই টেক আ লিটল ওয়াইন অর সামথিং, ওই একদম কাঁচা আমাদের গন্ধটা কিছুতেই না আমার, ইউ ক্যানট টেক ইট, মানে olfactory ট্রিগার, এমন একটা ট্রিগার যে আমার এমন ট্রমা মনে করিয়ে দেয় যেগুলো আমি কোনোদিনই তাকিয়ে দেখতে চাই না, ফিরে দেখতে চাই না। সো যখন মা দেখলো যে কোনোভাবেই এটা কিছু হবে না, এটা ওই বৃত্তেই ঘুরছে, আমার দাদু তখন খুব সাপোর্ট দিয়েছিলেন আমার মাকে, দাদু দিদা দুজনেই, এবং আমার দাদু এই কথাটা আমার মাকে বলেছিলেন যে বাবু, 7 পুরুষের ভিটে ছেড়ে আমরা চলে এসেছিলাম যখন দেশভাগ হয়েছিল, তুই একটা লোককে ছেড়ে দিতে পারছিস না যে তোর বাচ্চাগুলোকে আঘাত করছে। দ্যাট ওয়াজ দ্যাট, আমার মা এখনো বলে, মানে ওই স্টেটমেন্ট আমার মায়ের মাথায় এমন এনগ্রেভ, আমি এখনো যখন কিছু একটা লেট গো করতে পারি না, আমাদের শোন দাদু শোনা বলেছিলেন 7 পুরুষের ভিটে ছেড়ে আমরা যদি চলে আসতে পারি, বিকজ আমরা হিন্দু বলে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল একটা জায়গা থেকে, আমরা তো পাবনার লোকজন, তো সেখানে এইটা মনে রাখি, সেইটা ছেড়ে যখন নতুন করে শুরু করতে পেরে একটা জীবন করতে পেরেছি, একটা মানুষকে জীবন নষ্ট করতে দিও না।
তো মা একেবারেই স্ক্র্যাচ থেকে, মা নিজে খুব বুদ্ধিমতী মহিলা, খুব পড়াশোনা করা শিক্ষিত মহিলা, মায়ের ভেটেরিনারি বোটানি দুটোরই ডিগ্রি ছিল, কিন্তু একটা 8-10 বছরের গ্যাপের পরে সেটাতে ফিরে যাওয়াটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। 10 বছর মানে আমার বাবা কোনো আমার মাকে সামনে এসে ফোরফ্রন্টে কাজ করতে দেয়নি, ব্যাকগ্রাউন্ডে কাজ করতে দিয়েছে। মানে আমার মা হি সেট করবে না, না কারোর জন্য করতে দিত না, শুধু ওনার জন্য করবে। আমার মা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তখন আমার বাবার ছবি চন্দনীরের জন্য অ্যাজ লিরিসিস্ট। ওই ওনার ছবির জন্য যতটুকু কাজ করা যায় ততটুকু, বাইরে নিজের থেকে কি কিছু না। কিন্তু শেষে যখন উনি নিজে এমন লুটিয়ে পড়ছিলেন যে মানে বাড়িতে রোজগার পর্যন্ত ঢুকছিলেন, আমার মাকে তখন বেরিয়ে গিয়ে জানান জায়গায় দরজায় নক করে কাজ করতে বাধ্য হয়েছে। আমার যখন 3 বছর বয়স তখন ডাক্তার বলে দিল যে আমি যা খাই বমি করে ফেলছি, বলছে যে ও ল্যাকটোজ ইনটলারেন্ট, ওকে দুধ খাওয়ানো যাবে না। একটা সাপ্লিমেন্ট পর্যন্ত খাওয়ানোর মতো মায়ের কাছে ছিল না, মানে সাফিসিয়েন্ট ছিল না যে কনস্ট্যান্টলি একটা সাপ্লিমেন্ট মানে রোজ প্রোভাইড করতে হবে, রোজ প্রোভাইড করতে হবে। নর্মালি যে সবজি বাজারে আসছে তাতে হচ্ছে না, সেটা একটা অন্যরকম যন্ত্রণা। এবার আমি এত ছোট ছিলাম, আমার কাছে এগুলো এখন শোনা গল্পই লাগে, ঠিক আছে, এত বছর আগের কথা। কিন্তু ওই দাদু দিদার কাছে চলে আসার ডিসিশনটা মায়ের কারেক্ট ডিসিশন ছিল। এবং দাদু দিদা যেই ভালোবাসায় সম্মানে আমাদের মানুষ করেছে দুই বোনকে যতদিন ছিল, আমার কাছে আমার দিদা কেয়া সান্যাল স্টিল রিমেইনস মাই সোলমেট, মাই স্পিরিট, my woman to look up to. Of course I look up to my mother, she is my inspiration, but my grandmother raised me, my grandfather raised me, যাতে আমার মা গিয়ে দাপিয়ে একটা কেরিয়ার ফ্রম নোওয়্যার স্ক্র্যাচ থেকে শুরু করতে পারে। 98 সালে মানে ফিমেল চিত্র পরিচালক কটা ছিল? একদমই ছিল না, খুবই কম। অপর্ণা সেন ছিল হয়তো একজন, ওটাই আমার মনে পড়ে, সত্যি মনে পড়ে না কি ছিল সেই সময় এরকম একটা ডিসিশন নেয়া, একটা প্রচন্ড পেট্রিয়ার্কাল ইন্ডাস্ট্রিতে যে আমি এইটা করবো, তখন এটা আমি 10 বছরে শিখেছি, আমি জানি এবং আমি করতে চলেছি। আমার দাদু দিদা দুজনে খুব সাপোর্ট করেছিলেন এবং সেই সাপোর্টের জায়গা থেকে মা অনু ছবিটা করে এবং মায়ের একটি পরিচিতি প্রতিষ্ঠিতি হয়, যেটাকে কাজে লাগিয়ে মা আমাদের দুই বোনকে মানুষ করেছে। এবং ওই যেটা তুমি বললে রাইজিং ফ্রম দি অ্যাশেস, অ্যাবসলিউটলি শি ইজ দ্য ফিনিক্স আই ফিল ইন্সপায়ার্ড ফ্রম, যে মানে কোনটা শেষ সেটা তুমি ডিসাইড করবে। যখন তুমি বলবে যে এটা শেষ, এরপরে আর হবে না, আর পারবো না, যতক্ষণ না তুমি বলছো, লোকে বলুক, পরিস্থিতি বলুক, ব্যাংক ব্যালেন্স বলুক, শেষ নয়। দেয়ার ইজ অলওয়েজ আ টার্ন অ্যারাউন্ড ওয়ে, বিকজ দিস ইজ লাইফ। এখানে সিনেমার মতো দি এন্ড হয় না যতক্ষণ না তুমি ডিসাইড করবে, বা মৃত্যু যেটা আলটিমেট দি এন্ড, সেটা যতক্ষণ না you are totally giving up, there is no end. Rita Bhuri, being raised by a strong mother, I think, and a strong grandmother, আমিও তো, my mother was a single mother, আমি বহুবার এই শোতে বলেছি, she is no more, কিন্তু মাও খুব you know troubled marriageর মধ্যে দিয়ে গিয়ে she walked out finally after giving many chances like we women are known to do. সবসময় আমাদের মনে হয় যে our love can heal and change the person, but I too was raised by my grandmother and আমি এখনো বলি যে আমি মাকে of course ভালোবাসি, কিন্তু মানে মাম্মা ওয়াজ মাই হিরো, মাই শিরো যেটা আজকাল বলা হয়। এই যে তোমার একটা প্রবণতা টুয়ার্ডস দ্য এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, বোথ ইউ অ্যান্ড ইয়োর সিস্টার, এটা কি মাকে দেখে হলো? বিকজ শি ওয়াজ গোয়িং আউট, শি ওয়াজ আ ওয়ার্কিং ওম্যান, শি ওয়াজ নট সামবডি হু স্টেড এট হোম, শি ওয়াজ গোয়িং আউট দেয়ার, শি ওয়াজ নেগোশিয়েটিং হার স্পেস, as you said, quote unquote, with a very patriarchal industry. So সেটা কি তোমাকে মানে did it sort of push you towards the arts? No, it didn't actually. The thing is, the work bit is যে আমার ফ্যামিলিতে everybody works, women work, it's normal. মানে তুমি ভাবো না, আমি যেই সময়কার কথা বলছি, আমার দিদামা was সাউথ পয়েন্টের বাংলা টিচার। সো আমার বাড়িতে we have not seen I have not seen the concept of housewife, ঠিক আছে। my মাসি was কি এখনো is a school teacher, হ্যাঁ, মানে আমার ধরো মামা দাদু মানে আমার দিদার ভাই, তার যে দুই মেয়ে, আমার মিন্টু মাসি, তারা অন্যান্য স্কুলে পড়ায়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অমুক প্রফেশনে। মাই একটু অফবিট ওয়াজ ইন এন্টারটেইনমেন্ট বিজনেস। আমাদের একটা ভীষণই একাডেমিক্স ওরিয়েন্টেড ফ্যামিলি, আদারওয়াইজ টিপিক্যাল বাঙালি ফ্যামিলি যেরকম হয়, টিচার, প্রফেসর, ওইগুলোই বেশি, ঠিক আছে। মানে ধরো ধনীও যে প্রচন্ড ধনী পরিবারের আমাদের সার্কেলের মধ্যে, সে হচ্ছে যে বাবুল মাল অনেক বড় চাকরি করে, ঠিক আছে, ফ্রান্সে চাকরি করে, সৌম্য মামা ক্যালিফোর্নিয়াতে চাকরি করে, ঠিক আছে, বাট চাকরি করে, ইটস নট চাকুরে যেটা বলে বাঙালি মধ্যবিত্ত, একদম। সো
সেখানে আমি বলবো যে মানে আমার বাড়িতে মেয়েরা যে পড়াশোনা করে কাজ করতে যায় সেটাই স্বাভাবিক, এবং কাজ না করলে বিয়ে দিয়ে দেবো এরকম কথা কিন্তু আমাকে কোনোদিন শুনতে হয়নি। ঝুড়ি গুনতে হবে শুনেছি, ঠিক আছে, শুনেছি ঘুটে ঘুরোতে হবে, ঠিক আছে, কিন্তু বা টোকাই হয়ে থেকে যাবো যেটা আমার স্বপ্ন ছিল। টোকাই সিমড আ ভেরি ইন্টারেস্টিং পার্ট টু প্লে হওয়ার জন্য, কিন্তু কিছু না করলে হলে ওই তো বিয়ে করে অন্যের ঘরে চলে যেতে হবে সেটা এইসব না। নেভার হ্যাঁ। আমার কোনোদিন বাড়িতে শুনতে হয়নি। সেই দিক থেকে খুবই প্রোগ্রেসিভ ফ্যামিলি, ঠিক আছে, শিক্ষা দীক্ষার দিক থেকে। আমি যখন বড় হচ্ছিলাম আই ওয়াজ আ কমপ্লিট নার্ড। আমি পড়াশোনা করতাম, পড়াশোনা করতে ভালোবাসতাম, অ্যান্ড আমার দাদুর সান্নিধ্যে থাকার কারণে আমি প্রচুর বই পড়তাম, নন পড়াশোনা রিলেটেডও। আমরা প্রচুর ডিবেট করতাম, যেটার তোমরা অনেক দিক এখন দেখো রীতাভরির মধ্যে। বাড়িতে হ্যাঁ। গ্রুম করেছিল কে? আমার দাদু শোনা। রাইট। হ্যাঁ, কবি সাহিত্যিক তরুণ সান্যাল। তিনি একটা ক্লাস 7 এর মেয়ের সাথে বসে ক্রাইম এন্ড পানিশমেন্ট ডিসকাস করছেন। হ্যাঁ, চেকভ বেটার না দস্তয়েভস্কি বেটার, দুজনেরই এক একটা জায়গা ছিল, পজিশনিং ছিল, আলোচনা করছেন। এখন সত্যি মানে আমি যে পাকা পাকা গুলো দাদুকে বলতাম, হাউ ডেয়ার আই, ঠিক আছে। So you had that grooming ছোটবেলা থেকে। Yes, so I never thought, never, and আমি না এত মানে এখন যেরকম আমাকে সেজে গুজে দেখছো দেখে মনেই হয় যে মানে সাজনের মাসি তুমি একদম ছিলাম না। মানে তিতিন চিত্রাঙ্গদা ওয়াজ দ্য ওয়ান হু নিউ যে এইটা এই জামার সাথে এই স্কার্টের সাথে এই টপ পরতে হয়, এই করতে হয়। চিরকালের সুন্দরী, আমাদের বাড়ির সুন্দরী চিত্রাঙ্গদা। অ্যান্ড আই ওয়াজ লিটারালি দ্য ওয়ান উইথ দ্য গ্লাসেস। আমার সত্যি মোটা চশমা, কন্ট্যাক্টস পরে, আমার খুব হাই পাওয়ার, ঠিক আছে। আই ওয়াজ দ্য মোটা চশমা, এলোমেলো পড়াকু। চুল বা কাটা চুল বা মোটা করে দুটো বিনুনি বাঁধা চুল, ডিপেন্ডিং অন দ্য ইয়ার আই এম টকিং অ্যাবাউট। পড়াকু, পড়াশোনায় ভীষণ ভালো, সেটাও বাড়ির চাপে নয়। মা সবসময় বলতেন যে যেটাতে মন ভালো থাকে। আমার নিজের কাছে ওটা চিরকালই আমারই সামহাও আই ডোন্ট নো, আমার মাথার কিছু ওয়ারিং, যে আমার খালি মনে হতো যে না আমাকে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে বা যা হতে হবে ওই লিস্টের মধ্যে থাকতে হবে, কোনো ফ্যামিলির প্রেশার ছিল না। যখন আমি ক্লাস 10-এ পড়ি এবং চিত্রাঙ্গদা তখন ও তো আমার থেকে 3 বছরের বড়। বড়। 10-এ না, সরি 9-এ, ও তখন 12-এ। ওই সময়টাতে ও গ্ল্যাম হান্ট বলে একটা কন্টেস্টে পার্টিসিপেট করে, তারপরে ওই মডেলিং করতে শুরু করে। আর আমি দেখছিলাম যে বাহ, ও দিব্যি একটা করে যাচ্ছে, শুটিং করছে, পকেট মানি পাচ্ছে, না এটা হেভি, তো এটা করলে তো ভালো হয়। অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি ডেভেলপ করেছি অ্যাজ আ গার্ল ফিজিক্যালি। সো ওইটা আমি, তার তকমাটা আমি অলরেডি তার আগে পেয়ে গেছি, এনাফ ফ্রম পাড়া, স্কুল, এভরিওয়্যার, যে আমি নাকি রূপবতী মেয়ে, ঠিক আছে। আমার এই ধারণাটা নিজের থেকে কিন্তু ডেভেলপ কোনোদিন করেনি। আই কোয়েশ্চেন ইট টিল ডেট, ঠিক আছে। বাট আমার আশেপাশে ছেলেরা এটা বোঝাতে এতটুকু সময় নষ্ট করেনি ক্লাস 8টা পার হওয়ার পরেই, যে লাইক ইউ নো আমি একটি রূপবতী মেয়ে বলে আমার একটু এক্সট্রা অ্যাডেড অ্যাটেনশন তারা দেবে বা আমার পাওয়া উচিত। এইটা কোনোদিনই আমার নিজের কনসেপশনে ছিল না। সো আমার তখন মনে হয় এটা যদি মানে যদি আমিও একটু টুকটুক করে মডেলিং করে পকেট মানি পাই তাহলে তো বেশ ভালো হয়। হ্যাঁ, একটু বারবি টারবি গুলো কেনা যায় নিজে নিজে। বারবিটা অ্যালাউড ছিল না। মাই গ্র্যান্ডফাদার হেটেড ক্যাপিটালিজম, ঠিক আছে। আমি মাঝামাঝি, হ্যাঁ, আমি পুরো হেটে নই, একটু রিটেল থেরাপি ভালোবাসি, বারবি তো বাসি। তো যাই হোক, তারপরে তো আমি একটা পোর্টফোলিও শুটিং করাই, মা রাজি হয়, আমি টুকটুক করে মডেলিং করছিলাম। এরকম সময় যেটা হয়, আমি আর তিতিন না, আমরা একটা ওই মানে আমাদের যে গাড়িটা, ওই একটা কমন গাড়ি ব্যবহার করতাম। তো ও বউ কথা কও বলে একটা সিরিয়ালের অডিশনে গেছিল, আমি ওকে পিক আপ করতে গেলাম, ঠিক আছে। এবার আমি অপেক্ষা করছি, ওদের লর্ডস মোড়ে তখন একটা অফিস ছিল, এবং ওরা আমাকে ডেকে বলে যে ওরা ভেবেছে চেহারা টেহারা দেখেছে আমিও নিশ্চয়ই অডিশনেই এসেছি হবে। নাইভ কিড এন্টার দ্য রুম, ঠিক আছে, কোনো অভিনয়ের অভিজ্ঞতা নেই সেরকম। আমাকে জিজ্ঞেস করে, বেশ কিছু জিজ্ঞেস করে, এটা সেটা করতে বলে, নাচ করো, গান করো, যা বলে আমি করে দিই। কিন্তু আমি যে প্রচন্ড ফ্রি স্পিরিটেড, আমার কোনো ইনহিবিশন ছিল না। এটাতে ওদের ভাষায় ওরা মুগ্ধ হয়ে যায়, যেটা কে ওকে। সো তারপরে ওরা মাকে ফোন করে বলে আমরা কল ব্যাক, মানে এবার আমরা চিত্রাঙ্গদার একটা স্ক্রিন টেস্ট করতে চাই, কিন্তু আমরা রীতাভরির একটা স্ক্রিন টেস্ট করতে চাইছি। মা তো আকাশ থেকে পড়েছে, মা বলছে সামনে ক্লাস 10-এর পরীক্ষা, ও সিরিয়াল করবে, এরকম কিছু আমার কোনোদিন বলেও নি যে 15 বছর বয়স তখন তোমার। মা সেড নো, ব্লান্ট নো, যে না হবে না, ক্লাস 10-এর পরীক্ষাটা দিক, যে মাধ্যমিক না দেওয়ার আগে মানে নাথিং, কোনো কথাই ইয়ে হবে না। বলছে চিত্রাঙ্গদা তো বড় মেয়ে, ও তো একদম ছোট, ঠিক আছে। সো যাই হোক, ওদের তো না হয়ে গেল, কিন্তু ওরা আমাকে ভুলতে পারেনি, ভাগ্যিস বলেনি, এটা হতোই না, ভাগ্যিস বলেনি। যখন ও কবুতর সুন্দরীর গল্পটা স্টোরিটা ডেভেলপ করা হচ্ছিল, ওরা দ্বিতীয় কারোর কাছে যায়নি,
ওদের ওই যে আমাদের কাস্টিং ডিরেক্টর ছিল তখন মন্দিরা ম্যাম, সে তখন রবি স্যারকে এবং মিতালি ম্যামকে বলে আমি একটা মেয়ে পেয়েছি, তোমরা শুধু এসে দেখো, একবার কথা বলে যাও, I can't শতরূপাজির think মেয়ে। of anybody else. বলে যে ও যদি ললিতা, ওই ললিতা, আর কেউ ললিতা হতে পারে না। না। ও কাউকে পরোয়া করে না, কাউকে তোয়াক্কা করে না, কেউ অভিনয় করে এটা আনতে পারবে না, যেটা অনায়াসে শুধু চোখের পলকে করে দেয়, যে ও কাউকে ইয়ে করতে তোয়াক্কা করে না। তো রবি স্যার কলকাতায় যখন এলেন, আমি গিয়ে দেখা করলেন, হি ওয়াজ হাইলি ইমপ্রেসড মিটিং মি, অ্যান্ড ইমপ্রেসড অভিনেত্রী হিসেবে নয়, তখনও আমার অভিনেত্রী হিসেবে অনেক যাত্রা করা বাকি। দ্য গার্ল আই ওয়াজ, কোনো ফিল্টার নেই, এদিকে ছবি সম্পর্কে আইডিয়া আছে, ছবি সম্পর্কে জানি, ওইরকম বাচ্চা একটা মেয়ে ওনার সাথে কুরোসাওয়া নিয়ে কথা বলছে, ওনার সত্যি খুব ভালো লাগে। উনি তো একটা FTI পাস আউট, একটা কি বলবো প্রচন্ডই প্রোফাউন্ড ভেটেরান ফিল্ম মেকার, বলো, টেলিভিশন ক্রিয়েটর বলো, টেলিভিশন ডিরেক্টর বলো। তো ওরা খুব কনভিন্স ছিল যে আমার ওটা করা উচিত। আমি একটু মাঝখানে ঘাবড়ে যাই, যেহেতু আমি বাংলা টেলিভিশন সত্যি দেখতাম না, আমার আইডিয়া ছিল না যে আমি পড়াশোনা কি করে করব, কি করে কন্টিনিউ করব। তো তখন ওরা কথা দেয়, আশ্বাস দেয় যে না কোনো অসুবিধা হবে না, আমাকে ওরা ঠিক আমার যেহেতু মর্নিং স্কুল ব্যবস্থা করে দেবে, আমি স্কুল করে আসবো, এসে আমি টেলিভিশন শুট করব, পড়াশোনাও হবে, কাজও হবে, যেটা একটা ডাহা মিথ্যে কথা ছিল, ঠিক আছে? ডাহা মিথ্যে কথা, এটা কখনো হয়? টেলিভিশনে যারা কাজ করে তারা জানে এটা একটা মানে কঠিন পরিশ্রমের জায়গা। এখন তাও শুনি অনেকটা পাল্টেছে, ফ্লোর টোর এসি ফ্লোর হয়। আমার কাজের সময়টা মনে আছে 2009-10 সাল, আমার মনে আছে যে গরম ফার্নেসের মতো ফ্লোর, হাওয়া সার্কুলেশন পর্যন্ত নেই, 16 ঘন্টা 17 ঘন্টার কাজ, ঠিক আছে? 14 ঘন্টায় প্যাক আপ হওয়া মানে হচ্ছে আজকে আর্লি প্যাক আপ, ঠিক আছে? মানে যদি সকাল 7টায় এসে 10টায় বাড়ি আছে, ঠিক আছে, অ্যাটলিস্ট আজকে রাত্রির বেলা কি বলবো, ডিনারটা বাড়ি গিয়ে হয়তো করতে পারবো, এতটাই কাজের চাপ ছিল। আমি অত্যন্ত আতঙ্কিত এবং ভয়ের চোটে আমি মেকআপ রুমেই পড়াশোনা করতাম, তার সাথে সাথে টেলিভিশনে কাজটাও চলছিল, অগুবধূ সুন্দরী ক্লিক করে গেল, মানুষ খুব ভালোবাসা দিল, মানে যেই ভালোবাসাটা দিল, আমার কোনোদিন ধারণাই ছিল না যে বাংলা টেলিভিশন বা বাংলা ছবি বা বাংলা কোনো চলচ্চিত্রের কাছে যে এইরকম ফেম আসতে পারে। আমার মা যে এরকম ছবি বানায়, তিনি ইন্ডিপেন্ডেন্ট ছবি তৈরি করেন, তিনি ফেমিনিস্ট ছবি তৈরি করেন, তার একটা সার্টেন অডিয়েন্স রয়েছে, একটা নিশনেস আছে, সেগুলো জনপ্রিয়তা এই ধরনের হয় না, এই যে মানুষ ছুটে ছুটে চাইছে, হাজার হাজার লোক অপেক্ষা করে আছে আমায় দেখার জন্য, লোকে মোটা টাকা দিতে চাইছে আমায় নানান জায়গায় গ্রামে গঞ্জে গিয়ে শুধু হাত নাড়বার জন্য, এটা আমার কাছে সারিয়াল ছিল, মানে দিস ওয়াজ আনবিলিভেবল, যে মানে কেন আমায় কেন দেখতে চাইছে, ঠিক আছে? মানে আমি তো ফ্লোর বাড়ি, আমি খুবই অল্প বাইরেও যেতে পারতাম বিকজ অফ আমার তখন পড়াশোনার প্রেশার, প্লাস লাইক শুটিং এর যে স্কেডিউলটা থাকতো যেই রকম, ওই করতে করতেই আমার তোমার মানে ইয়ে দিলাম, ISC দিলাম। আমি এত মানে কি বলবো, প্রাণপাত করে কি বলবো, কাজ করে পড়াশোনা করে আমি অল ইন্ডিয়া টপ করলাম দুটো সাবজেক্ট, হ্যাঁ, হিস্ট্রিতে এবং বাংলায়। আর অবভিয়াসলি তারপরে ডিসিশনটা এটাই ছিল যে একবার সিরিয়ালটা শেষ হলে আমি তারপরে কিছুটা বিরতি নেব, কলেজটা শেষ করব। এটা আমার দাদুর ভীষণভাবে রিকোয়েস্ট এবং অর্ডার ছিল, উনি এখন চলে গেছেন বলে আমি রিকোয়েস্ট বলছি, উনি রিকোয়েস্ট করতেন না, অর্ডার ছিল যে আমার, ওনার বক্তব্যটা খুব সিম্পল ছিল যে একটা ডাইসি প্রফেশন, তো পড়াশোনার মেয়েটা ভালো যখন পড়াশোনাটা করে নিন, একটা ব্যাকআপটা থাক, হয়ে যাক, তারপরে করুক না অভিনয়, কিন্তু ওর আমার ব্যাকিং কোনোদিন কোনো ছেলে হবে, পুরুষ হবে, স্বামী হবে, এইভাবে তো দাদু দেখতেন না, নিজের মেয়েদের জীবনগুলো তো দেখেছিলেন। ওনার হতো যে ওর পড়াশোনাটার শিট দ্বারা হবে, যে ওর যদি সত্যি কখনো মনে হয় যে এই প্রফেশনটা ওর জন্য স্যুট করছে না, ওকে কেউ চাইছে না, ওকে কোনোভাবে ওর মান সম্মান খোয়াতে হচ্ছে, তখন অ্যাটলিস্ট আমার পড়াশোনাটা আমার পাশে আমার সাথী হয়ে দাঁড়াবে, সেটা ভেবেই উনি কিছুতেই মানে জাস্ট টু কন্টিনিউ অ্যাজ ইজ। এন্ড আমাদের খুব কাছের মানুষ ছিলেন মানে এখনো সামওয়্যার আছে, ইন্দ্রাণী হালদার। আমি ছোট্টবেলা থেকে দেখেছি, তো তখন ইন্দ্রাণী মাসি বলতাম, এখন ইন্দ্রাণী দিই বলবো, কাউকে মাসি বলছি না, ভেরি সরি, ওকে। সো মায়ের প্রচুর কাজে ইন্দ্রাণী মাসি থাকতো, ইন্দ্রাণী থাকতো, এবং খুব ভালো অভিনেত্রী উনি মাকে বলেছিলেন, ও কেন এখন এরকম একটা টপ জায়গায় এসে, লাইমলাইটে এসে, যেখানে সবাই কথা বলছে অগুবধূ সুন্দরী নিয়ে, রীতাভরীকে নিয়ে, যে এই মেয়েটা কে, কোত্থেকে এলো, ঠিক আছে? তার আগে মানে ধরো কজনই টেলিভিশনেও কাজ করছিল, তারা কিছু হলেও অল্প আগে কাজ করেছে, আই কেম আউট অফ নোওয়্যার ইন পিপলস টেলিভিশন, ওকে। এন্ড বলছে যে এরকম একটা সুযোগ সবাই পায় না, তো ওকে এরপরেও যেরকম যা কাজ পাচ্ছে সেটা কন্টিনিউ করুক, ঠিক আছে? মানে এবার তো এখানেই থাকবে, আর পড়াশোনা করে মানে কি হবে, তাতে একটা ওপেন ইউনিভার্সিটি বা এরকম কিছু একটা করে, অ্যাক্সেসিবল। আমার মা বললো যে আমার
আমি সবই বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা বলতে আমার বাবার কথাটার ওপরে তো আমরা কেউই কিছু বলতে পারবে যুক্তি না। দিতে পারছি না। হুম। উনি যেটা বলছেন ভ্যালিড, সেটাও ভ্যালিড যুক্তির পয়েন্ট। খণ্ডন করবার কারেক্ট, নেই। কারেক্ট। And আমি পার্সোনালিও ভীষণভাবে চাইছিলাম, তখন I was so exhausted না doing television for 2 years. I also really wanted to take that break. Do theatre, I fell in love with acting. I wanted to continue cultivating my acting skills, but not in a forefront commercial way that I was doing straight 2 years যখন আমি ক্লাস 10, 11, 12 ওই সময়টা যেরকম করেছিলাম। এবং তার জন্য আমার কোনো আক্ষেপ নেই। ওই একটাই কাজ আমার সৌমিত্র চ্যাটার্জির সাথে হয়েছে। আমি যখন অষ্টনীর করেছিলাম, ভাগ্যিস হয়েছিল আমি ওনার ইন্টারভিউ নিয়েছি couple of times, তবে ওনাকে কাছ থেকে দেখা, ওনার সাথে এক মঞ্চ শেয়ার করা, ওনার সাথে কথা বলা, ওনার জার্নি সম্পর্কে জানবার এক্সপিরিয়েন্স আমার ওই অষ্টনীরের সময় হয়েছে। একদমই তাই। আর ভাগ্যিস হয়েছিল, নাহলে তো ইট ওয়াজ নাহলে তো ওইটা আমার মানে কি বলবো, মানে আমার আশাই থেকে যেত যে কোনোদিন একটা অবশ্যই। হবে বলে, তাই না? আমার ছোটবেলার ক্রাশ সৌমিত্র চ্যাটার্জি। আমি জানি মানে উত্তম কুমার খুব হ্যান্ডসাম মানুষ, আমারও। ভালোবাসে I always like সৌমিত্র more. More relatable. সেক্সুয়াল Yeah. পারসন। সৌমিত্র জেঠুর মধ্যে মানে ওনাকে যখন ফেলুদা হিসেবে দেখি, ওই ইন্টেলিজেন্ট চেহারা, ওই শার্প চেহারা, আর তার সাথে ওনার অভিনয় দক্ষতা, উনি যেখানে ওরকম প্লে করছেন, তোমার ডিটেকটিভ প্লে করছেন ফেলুদা, আবার কাপুরুষ মহাপুরুষে হ্যাঁ উনি ওরকম একটা ভালনারেবল, ভীষণ গুটিয়ে থাকা চরিত্র, মানে রেঞ্জ দেখিয়ে গেছে লোকটা। শেষ নিঃশ্বাস অব্দি যে সেটে শেষ নিঃশ্বাস পড়তে পারে, সত্যি মানে সেটাও কিন্তু উনি দেখিয়ে গেলেন। শেখার মতন। অ্যাবসলিউটলি, এগুলোর থেকে শিখবো না তো আর বাংলায় কার থেকে ঠিক, ঠিক। শিখবো, তাই না? মানে ওনার পায়ের ধুলোটা পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার, সত্যি কথা বলতে গেলে। ওনাকে কাজ করতে দেখাটা, and উনি খুবই পরিশ্রমী মানুষ ছিলেন, এটা নিয়ে কিন্তু কেউ কোনো দিন মানে কাউন্টার করতে পারবে না এটাকে। এবং মোট কথা, লং স্টোরি শর্ট, যখন অগবধূ সুন্দরী হ্যাপেন্ড, এই যে মানুষের ভালোবাসা, মানুষ ভালোবাসলে মানে আমরা তো সবাই চাই যে আমাদের আশেপাশের মানুষ আমাদের ভালোবাসে। অবশ্যই। সেখানে এত লোকের ভালোবাসা, এত লোকের তোমাকে দেখতে চাওয়া, সাপোর্ট, এইটা প্লাস লাভ ফর দ্য ক্রাফট, এই ক্রিয়েটিং আ ক্যারেক্টার, এই দুটোর কম্বিনেশন আমার জীবনে এমন স্ট্রং হয়ে রয়ে গেল। মানে আই আমি তখনও জানতাম, যখন আমি যাদবপুরে পড়াশোনা করছি ইতিহাস নিয়ে, আমি তখনও জানতাম যে এই সমস্ত শেষ হলে ওই পথেই যাব, ঠিক আছে? Right. ওই পথটাই মনে হয়। সে হয়তো অন্যরকম ভাবে যাবো, হয়তো টেলিভিশন আর করবো না, যেহেতু অতটা টাইম কনজিউমিং এবং অনেকটা সময় চলে যায়। অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু টেলিভিশন, বিকজ দ্যাটস ওয়্যার আই কাম ফ্রম ইন টার্মস অফ মাই প্রকাশ, যেখান থেকে আমার প্রকাশ হয়েছে অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে। সো আমি জানতাম যে এই মানুষের ভালোবাসা এমন একটা নেশা। আমি এখন ইনফ্যাক্ট যেটা বলি, যতদিন মানুষ ভালোবাসবে, ছবি দেখতে চাইবে, ছবি দেখবে, ততদিন আমি নানান রকম ভাবে চেষ্টা করব, কাজ করে যাব, যাতে আমি নানান ছবি, বড় মেজো মাঝারি সব রকম ছবিতে মানুষের কাছে পৌঁছতে পারি। কিন্তু যদি আমার মনে হয় যে আমি মানুষকে আর সার্ভ করতে পারছি না, বা তারা যেটা দেখতে চায় বা সেটা তুমি যা দিতে আমি পারছো দিতে না। পারছি, আর আমি শুধু নিজের অভিনয়ের ইয়ের জন্য করতে যাবো, তাহলে আমি হয়তো নিজের মতো থিয়েটার করব বা নিজের মতো আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট ছবি করব। আমার নিজের কাজ, নিজের মুখ তাদের উপর চাপিয়ে দেবো। কিন্তু তোমার মুখ তো এখন যেটা আমরা একটু আগে অফ দ্য ক্যামেরা বলছিলাম, and I'm very proud to say this whenever female actors on my show say this, that my face is selling the movie, right? আজকে গৃহস্থ is coming, তুমি SVF এর আরেকটা মুভি করছো, we will talk about your forthcoming projects. গৃহস্থতে you are taking the film on your shoulders, right? So you are today মানে a bankable star, মানে যেখানে প্রডিউসার টাকা দিয়ে বলবে হ্যাঁ দিস লেডি, দিস অ্যাক্টর, দিস পারফর্মার ক্যান টেক দ্য ফিল্ম ফরওয়ার্ড। কিন্তু রীতা ভরি, তোমার যদি আমি ট্রানজিশনটা দেখি বিটুইন দ্য টু মিডিয়ামস, টেলিভিশন থেকে সিনেমা, ইট ওয়াজন্ট অ্যান ইজি রোড ফর ইউ, বিকজ যেই মানুষের ভালোবাসার স্রোত তোমাকে, আমিও ইনসিডেন্টালি যাদবপুরের হিস্ট্রি অনার্স, হিস্ট্রি অ্যান্ড মানে পোস্ট গ্রাজুয়েশনও আমি হিস্ট্রিতে করেছি, সেইখান থেকে তুমি যে এই মিডিয়ামটাতে এলে, বিগার মোর মাসি মিডিয়াম, কিন্তু there was a tough sort of battle you had to withstand and conquer, যে তুমি তো টিভি, and এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি যে টিভিতে তারা খুব বিরাট বিরাট স্টার, তাদের হাজার হাজার ফ্যান পেজ, কিন্তু টিভি স্টার্স, এটা আমি I always say this, even now despite the success, the money, the glam, whatever it is, that respect somewhere, একটা সিনেমা করো it's a different thing, a টিভি স্টার is a different thing. তোমার তো সেটা মানে অনেকটা ওভারকাম করতে হয়েছিল।
অবশ্যই মানে এখন যতটা নর্মালাইজড Yeah. এবং নর্মালাইজড এর জন্য আমি অনেকটা কৃতিত্ব নিজেকে, মিমিকে, মানালিকে অনেককে দিই, যারা সেইটা মানে হয় না সেই টেলিভিশন টু বা যিশুদা, মানে লিস্ট গোজ অন, Endless. যে যারা টেলিভিশন থেকে মুভিজে কাজ করেছে, শুধু তা না, মানে দ্য ট্রানজিশন হ্যাজ বিন লাইক ভেরি অবভিয়াস ওয়ান, মানে এটা তো হওয়ারই ছিল, এই তো ছবি করবেই, মানে এই যা অভিনেতা, তো অনেক রকম চরিত্রকে আমরা পাবোই। কিন্তু যেই সময়টাতে আই ওয়াজ গোয়িং থ্রু দ্য ট্রানজিশন, তখন হিট সিরিয়াল ওয়াজ আ কার্স। আমাকে এটা বলা হয়েছিল, আমাকে একজন তাই প্রডিউসার এই কথা বলেছিল যে তুমি হিট সিরিয়াল ইজ আ কার্স, যদি সিরিয়াল হিট করে যায়, যেটা তোমার চরিত্রের নাম, সেই চরিত্রটাই তোমার নাম হয়ে যাবে, ওটাই একটা স্ট্যাম্প। তোমায় কোনোদিন রীতাভরি বলে কেউ চিনবে না, এ তুমি বাবা। আজীবন ললিতা থেকে যাবে। ঠিক আছে, এই কথাটা আমাকে একজন প্রডিউসার বলেছিলেন, ঠিক আছে। এবং আমি অবভিয়াসলি সেটা একেবারেই মানতে চাইনি। তুমি একটা 19-20 বছরের মেয়েকে বলছো যে একটা চরিত্র সে প্লে করেছে, সেটা তার That's সারা it. জীবনের আইডেন্টিটি, মানে হাউ ডাম ইজ দ্যাট? No, it's also a Lakshman Rekha, na, that you're drawing হ্যাঁ। around somebody. হ্যাঁ, and I was like যে মানে আমার এটা, এবং সেই জন্য আমি খুবই ট্যাকটিক্যালি আমার যে পুরো আহ, নিজেকে একরকম করে তৈরি করে আমার ইমেজটা, ললিতার ইমেজটা তখন যেটা ছিল মানুষের মাথায়, যে ভেঙে দেয়া, সেটা আমার ফ্যাশন সেন্সে হোক, সাজ পোশাকে হোক, ফিগার তৈরি করে হোক, বা লাইক হিন্দিতে ভেঞ্চার করে হোক, হিন্দি ছবি করে হোক, হিন্দি গান করে হোক, আয়ুষ্মানের সাথে দেখা করে হোক, বা কালকির সাথে নেকেড করে একটা ফিল্মফেয়ার নমিনেশন করে হোক, Absolutely. আস্তে আস্তে আমার কিন্তু করে দেখাতে হলো যে তোমাদের পারসেপশনটা ভুল এই You built your ইন্ডাস্ট্রি। brand, I basically. had to show it to the industry that your perception is মানে wrong, মানে big wrong. And তারপরে like the way things has been for me, মানে মানে আজকের দিনে আমি প্রাউডলি বলতে পারি, ধরো আমি জিদ্দার মতো সুপারস্টারের সাথেও কাজ করেছি, তার অপোজিটে আবার ধরো আমি প্রচন্ড সিরিয়াস ছবি ব্রহ্মাজানিনের মতো ছবিও করেছি, আবার বহুরূপীর মতো ছবিতে লাইক উইচ ইজ লাইক এ ভেরি স্ট্রং কমার্শিয়াল অনসাম্বল, সেটারও আমি অংশ ছিলাম। আবার ধরো আমি বলতে পারি যে লাইক আমার আমার ক্যারিয়ারগ্রাফের মধ্যে পাপা বুকার মতো ছবিও রয়েছে, যেটা আমি পাপুয়া নিউগিনির দেশের জন্য একটা ছবি করেছি, ঠিক আছে। এই যে অভিনেত্রী হিসেবে আমি কি পারি কি পারি না, এটা না আমাকে বারবার এই পারসেপশনটা মানুষকে করে করে বোঝাতে হয়েছে। মানুষ তোমাকে যেভাবে দেখে, সে তার পারসেপশনটা সেটাই ধরে নেয়, যে এ তো এটাই পারে, এটা তো এরকমই, একে তো এই ব্র্যাকেটে, মানে যেটাকে স্টেরিওটাইপ করা Bracket, বলে, হ্যাঁ। সেটা ভীষণ কমন ভাবেই হয়। এবং সেটা আই এম অলসো ভিকটিম টু দ্যাট লাইক এনিওয়ান এলস। এই যে এখন যেটা তুমি বললেই যে আমার মুখ মানে একটা ব্যাংকেবল স্টার, এবং সেখানে যদি একটা নারী কেন্দ্রিক ছবি বা একটা প্রজেক্ট হয়, সেটা লোকে আমি থাকলে দেখবে, আমার মনে হয় দ্যাট ইজ নট ট্রু। ওকে, ওয়াই? আই উইল টেল ইউ ওয়াই। It's a combination. কোনো never, never, unless you're Shahrukh Khan, maybe not even for Shahrukh Khan, কখনোই একটা ছবির মুখ একটা মানুষ হতে পারে না। আমি অভিনয় করেছি, হ্যাঁ, হয়তো আমি সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি, বাট আমার যে অনসাম্বল যে আমার সাথে কাজ করেছে, তারা যদি ভালো না কাজ করে, আমার ওই ভালো কাজ করাটা কেউ বুঝবে না। যদি স্ক্রিপ্টটা ভালো না হয়, কেউ কোনো ছবিটার কোনো রিকল ভ্যালু নেই, ঠিক আছে। আমি এসে প্রচার করে যাব, দ্বিতীয় দিন কেউ দেখতে আসবে না। যদি কেউ টেস্কের মতো কোনো প্রোডাকশন যদি তার দায়িত্ব না নিয়ে ছবিটা রিলিজ না করে, 4-5 জনের কাছে পৌঁছে না দেয়, তাহলে আমি তো ঘরে ছবি ওই আমি আমার ফেস নিয়ে, পোস্টার নিয়ে ঘরে বসে রইলাম, তাতে আমার কি লাভটা হবে? কোনো একটা মানুষের মুখ বা কাজের জন্য, অভিনেতা স্পেশালি অভিনেতা বা অভিনেত্রীর জন্য ছবি চলে, এটা আমি বিশ্বাসই করি না, ঠিক আছে। আমি চোখে দেখিনি, যাদের জীবনে সেটা সফল হয়েছে, গুড ফর দেম, দে হ্যাভ লিভড দ্যাট, আই হ্যাভ নট লিভড দ্যাট। ওয়েন আই সে যে মানে আমরা ফাটাফাটি ব্রহ্মার প্রথম সপ্তাহের ফার্স্ট উইক কালেকশন ছিল 96 লাখ। কটা হিরোর হয় একটু জিজ্ঞেস করে দেখবে, ঠিক আছে, কটা হিরোর কোটানকোট ছবি হয়। এন্ড সেটা কার জন্য? রীতাভরি চক্রবর্তীর জন্য নয়, ব্রহ্মাজানের গোপন কমটি একটা মহিলা পুরোহিতের গল্প। And we've had her on the show. Yes, Nandini মহিলা Di. পুরোহিতের গল্প, কন্টেন্টটা হচ্ছে হিরো। আমি পোস্টার ফেস, আমি ডেফিনেটলি আ হিউজ পার্ট অফ ইট টু ব্রিং ইট ইন টার্মস অফ টু প্রেজেন্ট ইট। আজকে যদি গৃহস্থ মানুষের মনের কাছে পৌঁছয়, তাদের যদি ভালো লাগে, সেটা আমি কি দারুণ অভিনয় করেছি, আমার তো মুখটা ছিল, আমার ছবি মানে তো চলবে, cannot be ওরকম হয় না। ওরকম নার্সিসিজম খুব বোকা বোকা, বুঝেছো তো? মানে ছবি হচ্ছে একটা গ্রুপ প্রজেক্ট,
ফরএভার Collaboration. কাজ করে। আর স্ক্রিপ্ট যদি ভালো না হয়, ডিরেক্টর যদি ভালো করে কাজ না করে, কোনো অভিনেতার এত দম নেই যে সে শুধু অ্যাপিয়ার করবে, সে শুধু তার মুখ দেখাবে আর তাতেই ছবি চলে যাবে। তাহলে তো শাহরুখ খানেরও সব ছবি Of চলতো গো। course. শাহরুখের উপরে কেউ আছে আমার মনে নেই গো সত্যিখানে, বাট সালমানেরও সব ছবি চলতো। চলে কি? চলে না তো, তাই না? ওদের থেকে বড় বড় স্টার এই মুহূর্তে সারা দেশে কারা? তার কারা? মানে আরো মানে ছবিটাতে পুরো টিম লাগে একটা ছবিটাকে ছবি করবার জন্য। তবে হ্যাঁ, আমাকে এটা ওই গুরুদায়িত্বটা দেয়া যে আমি লিড করতে পারবো এই প্রজেক্টটাকে, এতগুলো মানুষের যে ইনভেস্টমেন্ট, তাদের কাজ, তাদের খাটনি, সেটা কিন্তু একটা বড় পাওনা, একটা বড় সম্মানের জায়গা, যেটা আমি আর্ন করেছি এত বছরে। আমি আই ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। Correct. আমার কোনো বয়ফ্রেন্ড, কোনো মেন্টর বা কোনো কেউ এরকম ইন্ডাস্ট্রিতে কোনোদিনই ছিল না যে আমার জন্য কোনোটা করে দিয়েছে বা করেছে। আমাকে প্রত্যেকটাই করে প্রমাণ করতে হয়েছে আমি কোনটা পারি, কোনটা পারি না, আমাকে নেবে নেবে না, ঠিক আছে? সেই সমস্তটাই লাইক আই হ্যাভ লেফট ইট ওপেন টু দ্যাট। সেই জন্য আমি আজকে এটা বড় গলা করে বলতেও পারি যে আমাকে যদি কোনো পার্টিকুলার সংস্থা বা মানুষ বা প্রোডাকশন হাউস সম্মান না দেয়, আমার সেখান থেকে বেরিয়ে আসতে 2 মিনিটও লাগবে না। কারণ আমার এরকম হেন কোনো মানুষ নেই যার নাম করে আমি বলতে পারবো ও আমার একটা দাঁড় করিয়ে দিল, মানে যা করলো আই ক্যানট থিঙ্ক। আমার নেই গো, থাকলে ভালো হতো, সত্যি কথা বলছি। মানে you've had no godfather, মানে সেটাই। No, I have people who have believed in me, who have supported me. If I say Shibuda has been one of them, absolutely true. But again, ব্রহ্মা যদি নাম্বারস না দিত, আমাকে দ্বিতীয় ছবিটা দিত। আমার শিবুদা তো আমার সত্যি রিলেটিভ নয়, Exactly. ব্যবসায়ী। হি ইজ এ প্রপার প্রডিউসার, লাইক ডিরেক্টর। যদি ব্রহ্মাজানের নাম্বারস না দিত, যদি ব্রহ্মাজানের ওয়ার্ক না করতো, সেম টিমটা নিয়ে আরেকটা ফাটাফাটি হতো? হতো না, সম্ভবই ছিল না। কখনো সেখানে আবি চ্যাটার্জি আমার অপোজিটে কাজ করতো? করতো না। ফেলিয়ারকে কিন্তু কেউ সাপোর্ট করে না, করে না, এটা absolutely. ফ্যাক্ট। একদম। এবার মজার ব্যাপারটা বলি, যদি ব্রহ্মাজানের আমার বয়ফ্রেন্ড প্রডিউস করে থাকতো, আমি যদি ম্যাসিভ ফ্লপ করতাম, তারপরেও আমার সেকেন্ড ছবিটা রেডি Of থাকতো। course, of course. এটা হচ্ছে পার্থক্য। Of course. আমাকে প্রমাণ করে যেতে হবে, Right. আমার কিছু করার নেই, Right. বুঝেছো তো? ইফ আই ফেল মানে There's a my cost to it. scream as much as my success. Correct, Okay? correct. ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম ইফ আই সাকসিড, মানে সেখানে হাততালিটা অতই উপরি, মানে Of course, ততটাই of course. স্ট্রঙ্গার। রীতাবরী, তোমার সঙ্গে যেটা একটা অলওয়েজ মানে whenever your name is mentioned or one googles you, যেটা খুব কমন কিছু ইন্টারভিউর আগে রিসার্চ বা whatever ব্যাকগ্রাউন্ড স্টাডি, সবসময় তোমার এই your struggle with your weight Yeah. and your health problems, it's inevitably the first thing that comes up about you, মানে almost like a headline. এবং এটাও আমি বলবো যে বেসিক্যালি তুমি এই ইন্ডাস্ট্রিতে as you're saying you're self-made, and I acknowledge that, and we celebrate it here today that you are a self-made woman. You know, you've been like a warrior building your own মানে fortress, your empire, right? A queen, like I say. কিন্তু it has come at the cost of many things. আজকে, you know, and this I want to tell the audience, you know, when we judge people, right, we fat shame, we thin shame, we throw stones at a woman more than men, of course, we don't realize যে তাদের backstory-টা কি, what are the battles that they have overcome. আজকে if somebody is putting on weight, it could be a hormonal issue. If somebody is really thin, again, it could be a health problem. They could be, you know, and women, when they go through so many stages of their life, you know, childbirth, failed pregnancies, you know, perhaps an abortion, also tomar মানে perimenopause, menopause, you know, a woman's body, her mind, her whole entity changes. এটা আমরা কেউ মানে নিজেদের জন্য we are very self aware, but when it's a public figure, আমাদের মনে হয় we almost have the right to say, why are you not thin, why do you eat so much, কেন তুমি আবার weight put on করেছো, you know, these kind of things. I know for a fact that your battle with weight gain and with losing weight has been a very tough one. Yeah. But আমরা start করবো from the time you literally starved yourself and she was on a 600 calorie, মানে আজকাল calorie deficit Yes. commonly আমরা বলি, but you can't imagine how less 600 calories is, Yes. because I work out, I know. সেইখান থেকে মানে what made you go to that extreme? I will start with that. যখন অগপত সুন্দরী মানে শেষ হয় এবং আমি ওই যেটা বললাম আই ওয়েন্ট ব্যাক টু কলেজ লাইফ, এবং কলেজ থার্ড ইয়ার শেষ হতে হতে যখন আমি ডিসিশন নিচ্ছি যে আমি আবার এই প্রফেশনেই ফিরবো এবং আমি
ছবিতে কাজ করতে চাই, আমি দেখলাম যে ওই ললিতা পারসেপশনটা ভাঙতে গেলে আমাকে নিজেকে রিইনভেন্ট করতে হবে। অ্যান্ড রিইনভেন্ট করবার জন্য আমার তখন মাথার মধ্যে আইকন হয়ে দাঁড়ালো সে মানে অ্যাক্ট্রেসেস লাইক দীপিকা পাডুকোন বা প্রিয়াঙ্কা চোপড়া বা সেরকম। আর এরা সবাই খুব তন্নি, সিক্স প্যাক অ্যাবওয়ালা ফিগার টাইপ সব ফিগার। সাইজ 0 করিনা তখন ছিল ফর শিওর, লাইক ওই সময়টাতে। এবং আমি পুরো দস্তুর খাটাখাটনি করে মানে জিম করে নিজের মতো করে, আমি কোনোদিনই পাবলিক জিমে গিয়ে করিনি, ইট হ্যাজ অলওয়েজ বিন ইন মাই ওন হোম সেট আপ, ঠিক আছে? জিম করে খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করে আই অ্যাচিভড ইট। সেই ফিগারটা আমি অ্যাচিভ করে ফেললাম, যে ফিগারটা আমি চেয়েছিলাম, যে আমার যেটাতে মনে হয়েছিল যে এক্সেপশনাল কিছু হবে। এবং আমি আই লুকড ভেরি ফিট, আমাকে দেখে ভীষণ ফিট মনে হতো, আমাকে সবাই ফিটনেস ফ্রিক বলতো আমার চেহারা দেখে, বিকজ আমার প্রপার একদম কাটা অ্যাবস এন্ড এভরিথিং ছিল। বাট আই ওয়াজ নট অ্যাকচুয়ালি ফিট ভেতর থেকে। আমি এক্সট্রিমলি অ্যানোরেক্সিক ছিলাম, প্রায় কিছুই খেতে চাইতাম না, খাওয়াতেই আমার ভয় ছিল, খুব লিমিটেড ক্যালোরির, মানে এমন হতো যে কোনো ফটোশুট আছে তখন আমি ক্যালোরি লিমিট করে ওরকম 500-600 তে নামিয়ে আনতাম, আমি করেছি এটা মানে তোমার আমি সঙ্গে। খাবোই না সেরকম টাইপের। বয়সটা কম ছিল তো, বয়স কম থাকলে না 20s এ তোমার শরীর অনেক অত্যাচার তোমার সহ্য করতে পারে, অফ কোর্স, আর্লি 20s এ স্পেশালি। এবং আমার প্রচুর মানে আমি প্যান 40 ছাড়া কোথাও ঘুরতাম না, আমার চরম গ্যাসের অ্যাসিডিটি ছিল, কম খাওয়ার কারণে যা হবে, তুমি না খেলে তো অ্যাসিডিটি তো হবেই, সেটা তো স্বাভাবিক। এবং ওই জন্য যারা সুস্থ সবল, আমি কিন্তু আই এম নট এগেইনস্ট এনিওয়ান মেকিং আ ফ্যাব ফিট বডি এন্ড এভরিথিং। তুমি যদি ভেতর থেকে ভালো থাকো, সুস্থ থাকো, করো না, নো ওয়ান ইজ ইন ইওর ওয়ে। আমি যেভাবে করেছিলাম, ইট ওয়াজ নট আ হেলদি বলতে পারি। কিন্তু লাইক অ্যাট দ্য সেম টাইম আমি সবটা যে খারাপ ছিল এমনটাও নয়, মানে আমি ধরো ফিজিক্যাল বেশ কিছু অ্যাক্টিভিটি করতে খুব এনজয় করতাম। ওয়ার্কআউটের একটা অন্যরকম অ্যাড্রিনালিন রাশ আছে, একটা লাইক যেটা যে হ্যাপি হরমোন গুলো সিক্রিট হয়, সেগুলোর জন্য কিন্তু আমার খুব পাম্পড আপ এনার্জি বলো, অ্যাক্টিভিটি লেভেল হাই বলো, এইগুলো থাকতো। এগুলো কিন্তু দেবের ওয়ার্কআউটে কিন্তু দেবের হিউজ প্লাসেস। জাস্ট বিকজ ওই 600 ক্যালোরির ডায়েটটার জন্য আই ক্যানট সে যে মাই লাইফ ওয়াজ অল ব্যাড। কিন্তু এই যে রীতাভরি ভীষণ হট, রীতাভরির কি দারুণ ফিগার, এই যে একটা ইমেজ আমি ভীষণ হলফে তৈরি করে দিলাম, নিজেই করেছি, ঠিক আছে, নিজেই করেছি, নিজের ফিগার তৈরি করে, ছবি পোস্ট করে, শেয়ার করে, নানান জায়গায় নিজেকে খুব সুন্দর করে, খুব ডিভা হিসেবে প্রেজেন্ট করে যেটা করলাম। যখন লাইফ কেম ক্র্যাশিং অন মি কোভিডের সময়, যখন আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, এবং আমার 2টো সার্জারি ওই সময়টাতে হয়েছিল, এবং আরেকটা সার্জারি ডিউ ছিল আরো একটু পরে, আরো 1 বছর গ্যাপ দিতাম। শরীর এক টাইমে যেভাবে ডাক্তার বলে ওটা ধকল নিতে পারবে না, ভেঙে ভেঙে যেতে হবে। এবং ওই সময়টাতে আমাকে তখন বাধ্য করা হলো বেড রেস্ট নিতে, ঠিক আছে, যে আমাকে মানে বেড রেস্ট না নিলেও আমি অত অ্যাক্টিভিটি, অত মুভমেন্ট করতে পারবো না, তখন আমার শরীর গরম হয়ে যাওয়াটা ওয়াজ নট অ্যালাউড, ইজ নট ডুইং গুড টু মি। মানে যেটা আমাকে আমার সার্জন খুব পরিষ্কার করে বলে দিয়েছিল, স্পেশালি আমার এই ফার্স্ট থেকে সেকেন্ড সার্জারিটার গ্যাপের মধ্যে। যখন আর ওষুধগুলো যেরকম হয় জানো এইসব ক্ষেত্রে, স্টেরয়েড দেওয়া, এই সমস্ত, তো আমার ওয়েট র্যাপিডলি স্টার্টেড হ্যাপেনিং, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে কি, আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন দেখি আমার সার্জারির পরে যে ওয়েট গেইনটা হয়েছিল, দ্যাট ওয়াজ ব্যাড, বাট দ্যাট ওয়াজ নট সো ব্যাড যেরকম লোকে রিয়াক্ট করছিল। কিন্তু আই আন্ডারস্ট্যান্ড দ্য পারসেপশন ইজ, আমাকে যেভাবে মানুষ দেখে অভ্যস্ত ছিল, ইট কেম অ্যাজ আ শক যে এতটা ওয়েট গেইন, এবং এই চেহারাটা এতটা পাল্টে গেল, মানে কি হলো। আমি এই ধরনের কমেন্ট তখন করছি, দেখে মনে হচ্ছে রীতাভরিকে কেউ খেয়ে নিয়েছে, ঠিক আছে। এবং আমি যে ডিভা পারসেপশনটা মানুষের আমার ছিল, চেহারাটা, ওটা সামহাও তাদের চোখের সামনে এটা দিস কেম অ্যাজ আ শক, যে মানে এটা কি করে হতে পারে, ওই মানুষটা এই মানুষটা কি করে হতে পারে। এবং আমার না একটা ভীষণ ওই সময়টা, আমি তো আই ওয়েন্ট থ্রু লট অফ ডিপ্রেশন, বিকজ अगेन আমি যখন ট্রোল হচ্ছিলাম, আমার ঠিক মনে হচ্ছিল আমি কোনো অপরাধ করে ফেলেছি, যে you were being judged harshly, cruelly, মানে as if যেন আমি সুখে এত খেয়েছি, আমি মোটা হয়ে গেছি, এমন কিছু একটা করেছি যেটা আমি ওটাকেও ছোট করছি না, বাট as if I have done something wrong, and I have done wrong by people, ঠিক আছে। and that really hurt me for a while, and that trolling made me feel horrible. And though I knew the reality of it, I knew the practicality of it, যে আমার এই বেড রিডেন থাকা বলো, কি সার্জারি বলো, কি শারীরিক অসুবিধা বলো, which led to more মানসিক অসুবিধে, কারণ আমার তো যে মানসিক অসুবিধাটা আছে সেটাতে আমাকে এক্সারসাইজ করতেই হয়, আমার কাছে কোনো অপশন নেই। যদি আমি ন্যাচারালি ওষুধ না খেয়ে আমাকে এটা রিলিজ করতে হবে, তোমার নর্মালি যত আমাদের হ্যাপি হরমোনস রয়েছে, আমাকে তো আমার এক্সারসাইজ না করা ছাড়া কোনো উপায় নেই। ওই জন্য আমার মানসিক মেন্টাল হেলথটা অলসো টুক আ হিট এট দ্যাট পয়েন্ট অফ টাইম।
So I was extremely hurt from people's behavior, and I was very empathetic towards women jara who has been on the healthier side all their life. আমি তো was like আমি একটা কিছু মাসে ওয়েট গেইন করেছি, এরকম আমার চেহারা হচ্ছে, তাতে লোকজন এমন করছে যে যেন আমি অপরাধী। তার মানে এই মেয়েগুলো কি অপরাধীদের কিভাবে মতোই জাজ বাঁচে? করা হয়? হ্যাঁ, তারা কি মানে উঠতে বসতে সর্বক্ষণই অপরাধীদের মতো বাঁচে? এবং আমি I told Jinyadi I want to do something about this, like we should do something about this. Thankfully she had the script of ফাটাফাটি, and everything worked out very timingly. শুধু শিবুদা এসে বললো যে হ্যাঁ বাট আরো 15 কিলো গেইন করতে হবে অ্যাটলিস্ট, ঠিক Oh আছে, God. যা হয়েছে এতে হবে না, আরেকটু লাগবে। তখন যত যেভাবে আমরা দেখতে চাই এটা স্ট্রাইকিং চেহারা না হলে, বড় ভারী চেহারা না হলে, হ্যাঁ একটু ওজন ভারী, একটু ভারী চেহারা, এইটা না, একদম মানে দেখে মনে হবে স্ক্রিন জুড়ে আমি আছি, এরকম চেহারা হতে হবে, ঠিক আছে। সেটা না হলে একটা প্লাস সাইজ ইনফ্লুয়েন্সারের সেটা হবে না। হবে না, ওইটাকে আমি করতে রাজি আছি। আমি আমার ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে তো ওজন বাড়ানোর ব্যাপার রয়েছে, মানে এর উপরে আরো ওজন, তো আমার ডাক্তার তাদের খুব সুন্দর করে প্ল্যান করে দিয়েছিল আমার ওইটা, যে আমি যদি ওই ওয়েটটা গেইন করি, ওইটা ছবিটা শুট করে করে অ্যাটলিস্ট ওই ওয়েটটা কি করে ঝট করে আবার কমিয়ে ফেলে, হ্যাঁ আবার লাইক এই মানে এই ওয়েটে ফিরে আসতে পারবো যেটা আমার নর্মাল গেইন হয়েছে সার্জারির জন্য, ঠিক আছে। তখন ওটা তো আমি কনসিয়াসলি গেইন করছি, তাই না। উনি ওটা খুব সুন্দর করে গুছিয়ে দিলেন এবং সেটা হ্যাজ বিন প্র্যাকটিক্যাল, সেটা হ্যাজ বিন ভায়াবল। খুব বেশি লাইক নিজেকে তখনও কি বলবো শরীরের ঝুঁকি নিয়ে কিছু করাটা নিয়ে আমার নিজের মাথাতেও কোয়েশ্চেন মার্ক আসছিল, যেহেতু তখনও আমার একটা সার্জারি ইজ ডিউ, বাকি আছে। কিন্তু ফাটাফাটি ওয়াজ এভরি বিট ওয়ার্থ ইট, এভরি বিট ওয়ার্থ ইট। আমি আজীবন প্রাউড থাকবো ফাটাফাটি অ্যাজ আ ফিল্ম, অ্যাজ দ্য ভয়েস দ্য ফিল্ম হোল্ডস। যেটা যে কনফিডেন্সটা আমি যে কত, আমি না আমাদের গোটা টিম, আমি অরিত্র, জিনিয়াদি, উইন্ডোজ, আমরা যে কতগুলো মেয়েকে দিতে পেরেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তার টেস্টিমনি আমি রোজ পাই, রোজ কেউ না এত তো তারপরে কাজ করছি চলে যাচ্ছি, রোজ আমাকে কেউ কেউ খোলা চিঠি লেখে, কেউ ট্যাগ করে, কেউ কিছুতে পাঠায় যে ফাটাফাটি তাদের সত্যি রেপ্রেজেন্টেশন, যেটাকে আমি বলি যে তাদের মনে হয়েছে যে সামবডি রেপ্রেজেন্টেড দেম। এবার আমি আমার দর্শকের ক্ষেত্রে এটা বলতে চাই যে তাদের প্রত্যাশা একরকম অভিনেত্রীদের থেকে থাকতেই পারে। অনেকে রোগা মেয়েদের স্ক্রিনে হয়তো দেখতে ভালো লাগে, যেভাবে আমাদের ওয়েস্টার্ন কালচার ডমিনেট করেছে সেটাই স্বাভাবিক হয়ে গেছে, রোগা চেহারা স্ক্রিনে দেখাটাই স্বাভাবিক হয়ে গেছে। রোগা চেহারা বিউটিটা তো চোখের ব্যাপার, ওটা সামহাউ বিউটি স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এবং যারা রোগা মেয়েদের দেখতে চায় খুব ভালো, কোনো ক্ষতি নেই, দেখুক না, কত রোগা সুন্দর অভিনেত্রী রয়েছে সেরকম সরুকুমোর ফিগারের। কিন্তু কত মেয়ে আছে, মহিলা আছে, পুরুষ আছে যাদের কাছে ওইটা বিউটি নয়, এইটা বিউটি বা এইটা বিউটি বা অপাদি বিউটি বা আমি জানি না বিদ্যা বালান বিউটি। তাদের জন্য ছবি হবে না, তাদের জন্য অভিনেত্রীরা থাকবে না, তাদের জন্য কেউ কাজ করবে না। তোমাদের সব প্যালেটে এক খাবার চাই। আমি এখানে একটা ইন্টারজেক্ট করে তোমাকে তুমি এসে যাচ্ছে। আই ফিল সো ক্লোজ টু ইউ বিকজ মাই লাইফলং স্ট্রাগল হ্যাজ বিন উইথ মাই ওয়েট, অ্যান্ড আমি এটা নিয়ে খুব লিখি যে সামওয়্যার আমার এখনো মনে হয় আই এম দ্যাট ফ্যাট গার্ল ট্র্যাপড ইনসাইড, কেউ আমাকে কমপ্লিমেন্ট দিলে আই এম স্টিল নট ওকে উইথ ইট, মানে আই কান্ট টেক ইট ভেরি ওয়েল বিকজ এত বুলিড হয়েছি আমি, এত ফ্যাট শেমড হয়েছি ইভেন ইন মাই রিলেশনশিপস। হাউ ডিড দি ইন্ডাস্ট্রি ট্রিট ইউ because of your oscillating weight gain? তোমার কি offers কমে গেল? Did you find yourself being rejected by certain production houses? Did that happen? I did lose couple of projects like যেটা I was already part of, যেটা আমার অলরেডি সাইন করা ছিল, বাট তখন মনটা সত্যি খারাপ হয়েছিল। বাট of course যখন ফাটাফাটি happened and what ফাটাফাটি did, both in terms of number, in terms of reviews, in terms of love, সেটা আবার পুরো গেমটা ঘুরিয়ে দিল। Nothing succeeds like success. of course রোগা, মোটা, মাঝারি, লম্বা, বেটে কিছু ম্যাটার করে না এন্ড অফ দ্য, জানো, যদি তুমি সাকসেসফুল হও, of course ঠিক আছে, সাকসেস করতে পারলে, অফার করতে পারলে, সেটা লোকজন রিয়েলাইজ করতে পারলে যে এই মানুষকে লোকে দেখতে চাইছে, তখন লোকের ব্যঙ্গ, নিজেদের ফিক্সড পারসেপশন, এগুলো তারা ভাঙতে বাধ্য হয়। তখন এন্ড অফ দ্য ডে সবাই সাকসেসফুল প্রজেক্ট করতে চায়, সবাই চায় যে লোকে তাদের প্রজেক্ট দেখুক, তাদের কাজ দেখুক। তা বলে এমন নয় যে আমি বলবো হেন কেউ নেই ইন্ডাস্ট্রিতে যে 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 মনে করে বা করে না যে
আমার কাজ করা উচিত কি উচিত না, সে যে যার মনে করে সে তার মতো সেটা তার সে মতো। তাদের মতো কাস্টিং করে রাইট 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 আমি এই মুহূর্তে এই ধর আমার গৃহস্থ যেটা আসছে এটা তো এসকে এর সাথে, এটাতে আমি আমার তোমার কি বলবো ওই রীতিমতো পোস্ট ফাটাফাটি চেহারা নিয়ে এটা তো আমরা লাস্ট ইয়ার শুট করেছিলাম, ওইভাবেই শুট করা। মৈনাকের কোনোভাবেই এটার জন্য কোনো রোগামের দরকার ছিল না। ওর চরিত্রটা ও যেভাবে ভেবেছিল, এই মেয়েটা ডিপ্রেশনে ভোগে অপর্ণা, রাইট রাইট ঠিক আছে, ওর চরম ওসিডি আছে, ও ঘর থেকে বেরোয় না, এত অ্যাংজাইটি বাড়ির থেকে বেরোয় না, ওর এত ইয়ে রয়েছে, ওই জন্যই গৃহস্থ, এবং ওর একটা বেবি আছে, বাচ্চা হয়েছে সদ্য, সেই জন্য সেটার একটা ভার রয়েছে চেহারার। এই মেয়ে কোনোদিনই তন্নি ঝকঝকে স্কিন, ঠিক আছে, এইগুলো সে সেটা হবে হবেই না। না। হ্যাঁ, এবার ঝকঝকে স্কিনটা আমার এমনি আছে, তো আমাকে টোন ডাউন করতে হয়েছিল, ঠিক আছে, কিন্তু বডিটা আই হ্যাড, তো আমি ওর Right. জন্য একটা খাপে খাপছিলাম। ও তার আগেও দুটো ছবি করেছে, পরেও দুটো ছবি করেছে, যে ভাগ্য লক্ষ্মী করলো। হয়তো সোলাঙ্কিকে যে চরিত্রটা নিয়েছে সেটা তোর মনে হয়েছিল ওটাতে ওর হয়তো তন্নি মেয়ে দরকার ছিল, তাই সোলাঙ্কি ফিট করবে। আমি করি না, আমি কথার কথা বলছি, আমি জানি না, হ্যাঁ, ঠিক আছে, আই নো, আমি কথার কথা হাইপোথেটিক্যালি, বলছি যে, হ্যাঁ, মানে এটা কি লজিক যে সব চরিত্রের মেয়েদেরকে একই রকম দেখতে হতে হবে, ঠিক একটা আছে, কুকি কাটার মোল্ড, মানে হিরোইন মানে এরকম। তবুও আমি তোকে বলছি, আমার যদি কেউ এমন একটা কোনো চরিত্র দেয় না, যদি ধর আমাকে বলে যে একটা পুলিশ অফিসারের রোল বা কিছু করতে হবে, আমি তাহলে বলবো তোমার হাতে যদি সময় থাকে, আমার একটা সুস্থ সময় দাও, আমি চরিত্রটার জন্য তাহলে রোগা হয়ে মোল্ড যাবো। করবে হ্যাঁ, নিজেকে। মানুষ কি বলছে সে তোমায় রোগা দেখতে চায়, সেইগুলোর জন্য আমি কোনোদিন রোগা হব না, ঠিক কারেক্ট আছে, মানে আমার কারেক্ট আই ডোন্ট ও মাই বডি টু এনিওয়ান অফ কোর্স other than myself, my health, and because of my health I will never go back to a 600 calorie diet ever in my life. yeah, that doesn't make sense. I will not. গৃহস্থর কথা বলি, it's a complex character, and আমি personally as a writer myself, I love complex characters. I think complex women characters are so interesting to watch, to understand, to মানে absorb in a film. তো তোমার তো এটা also I would think as a external person that it's also close to your own experience of womanhood. I read in an interview that তুমি class 10, probably the time you were making your foray into television, সেই সময় থেকে your battle with depression started. Yeah. And you have been one of the few people, I want to thank you on behalf of so many, আমি জানি women especially, who have been so open in talking about depression, not just for a movie promotion or একটা মুভির ক্যারেক্টারকে আরো বিস্তারিতভাবে বোঝানোর জন্যে, কিন্তু as part of your journey, as part of your struggle, right, and your path to success. How did, মানে when you were 15 years old, how did you first understand that there's something not quite right with me? আমার না রিয়াকশনটা কেম ভেরি ফিজিক্যাল। আমি এমনি মানে ওই সময়টাতে আমি ছোটবেলা থেকেই খুব কম লেভেলে, খুব বেশি লেভেলে নয়, আমি না ওই কথায় কথায় অকারণে কান্না যেটাকে বলে, যেটা আমরা এখন বলি বিষাদ, আমার ছোটবেলায় বিষাদ হতো, মেলানকলি, কোনো কারণ ছাড়া, ঠিক আছে, আমি কাঁদতে শুরু করতাম, এবং লাইক বোঝানো যেত না, মা ভাবতো হয়তো স্কুলে কিছু হয়েছে, বলছে না, এই করতে করতে বড় হয়ে গেলাম, ওটাকে খুব একটা আমরা অ্যাড্রেস না করে, না বুঝে, যখন আমি ক্লাস ওই 10 এ পড়ি, এবং আমি একদিনকে আমার বন্ধুদেরকে আমরা 10 এর প্রিপারেশনের জন্য আমরা গ্রুপ স্টাডি করতাম, এবার যে সাবজেক্টটা স্ট্রং সেটা পড়াতো, আমার একেবারে ফোর্টে ছিল বায়োলজি, ঠিক আছে, আমি তো বায়োলজি পড়াছিলাম, এন্ড ফানিলি কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, when we were talking and discussing, suddenly না ওই তোমার epileptic fit, আমার ওরকম একটা ফিট হলো, মানে এরকম হাত পা সোজা হয়ে গেলাম, ইয়ে হয়ে অজ্ঞান হয়ে গেলাম, হ্যাঁ, মাকে ঘর থেকে ডেকে নিয়ে আসা গেল, মা বেচারি মাসাজ নিয়েছিল, নাইটি পরেই বেরিয়ে এসেছে, কি হয়েছে, সবাই ইয়ে করেছে, ওই অবস্থাতে নিয়ে আমার হাসপাতালে যাওয়া হলো, প্রচুর পরীক্ষা করা হলো, যা যা ডাক্তার বললেন, তোমার ইজি সিজি এমআরআই ইত্যাদি যা হতে পারে, কোনোটাতে কিছু বেরোলো না। তখন আমার ওই যে মামা, আমার যে মামা ক্যালিফোর্নিয়ায় থাকে, তিনি মামা মাকে বললো যে তুই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যা, যখন কিচ্ছু বেরোচ্ছে না, সাইকিয়াট্রিস্ট দ্য লাস্ট অপশন। এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আই মেট মাই সাইকিয়াট্রিস্ট ডক্টর দেব, এবং উনি আমার সাথে কথা বলে ইয়ে করে বুঝিয়ে মাকে বললেন ওর একটা অসুখ আছে, অসুখটার নাম হচ্ছে রেকারেন্ট ডিপ্রেশন, ঠিক আছে, এটা জেনেটিক, এতে ওর কিছু করার নেই, ও ফ্যামিলিরই কারোর থেকে পেয়েছে জেনেটিক্যালি, সেটা কোনো কিছু থেকে ট্রিগার্ড হয়ে গেছে, ওর এটা আজীবন থাকবে, এই অসুখ কোনোদিন যায় না, ঠিক আছে।
এবং আমাকে উনি খুব সাদামাটা বাংলায় বুঝিয়েছিলেন যে এই অসুখের প্রগ্রেশনটা কিরকম হয়, কোথায় গিয়ে বাড়ে, কোথায় গিয়ে ডেপথে হয়, কি করে কন্ট্রোল করতে হয়। এবং আমাকে বলেছেন আমার জন্য এক্সারসাইজটা কোনোদিনই নেগোশিয়েবল থাকবে না, ইটস অলওয়েজ নন নেগোশিয়েবল। কারেক্ট। ঠিক আছে, যদি আমার ওষুধ এড়িয়ে চলতে হয় আমাকে নর্মাল ওয়েজ অফ ক্রিয়েটিং হ্যাপি হরমোন তৈরি করতেই হবে। এবং অত অল্প বয়স থেকে আমাকে এই মেডিটেশন বলো, মাইন্ডফুলনেস বলো, এগুলো শেখানো হয়। যদিও ইনিশিয়ালটা ওষুধ দিয়ে একটু কিছুদিন ম্যানেজ করতে হয়েছিল, বাট দেন থিংস Normalized, huh? normal. Then Ogubodhu Sundari happened, life happened. I grew up. মানে at least the first step of growing up happened with Ogubodhu Sundari. যখন আমি ক্লাস 12-এ পড়ি, ওই সময়টাতে একদিনকে আমি বাড়ি ফিরছিলাম, আই ওয়াজ ইন আ ইয়েলো ট্যাক্সি, সেদিন আমার গাড়ি আসেনি। এবং আমার এখনো মনে আছে আমি যখন বাইপাসে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি যেখানে ডান দিকে ভেরিটা আছে, আমার না হঠাৎ কিরকম যেন মনে হলো আমি হাতলটা টানি, টেনে ঝাঁপ দিয়ে দিই। Oh my God. করিনি, জাস্ট আ থট, জাস্ট আ It just went by your mind. বাট বিকজ অ্যাজ আ হিউম্যান আই এম নট আ সুইসাইডাল পারসন। Yeah. আমি আমি খুব পজিটিভ একটা মানুষ, আমি অকারণ দুঃখ বিলাসী নই। আমি না নিজেই ভয় পেয়ে যাই। আমি তখন আবার আমার ক্যালিফোর্নিয়ার বাবাকে ফোন করে জোকস অ্যাপার্ট আমি বলি যে তুমি আমাকে একটু আবার ডক্টর দেবের সাথে কানেক্ট করে দাও। আমার মনে হচ্ছে এবার আমি মাকে বলিনি পুরো এপিসোডটা, বেচারি ভয় পাবে, শি ইজ এনিওয়ে আন্ডার আ লট অফ স্ট্রেস অলওয়েজ। মা এত দায় না সারা পৃথিবীর। বললাম যে আমি এটাকে ডিল করি। আর আমি মামাকে বললাম যে তুমি আমার বিশ্বাস করছো তো আমি সুইসাইডাল নই, কিন্তু আমি তো নিজেও ভয় পেয়েছি যে আবার আমার মনের কোন সত্য কেন এলো এটা শেষ করে ফেলতে চাইছে। সো তখন আই মেট ডক্টর দেব, এন্ড ফ্রম দেন টিল ডেট হি ইজ মাই সাইকিয়াট্রিস্ট, হি ইজ মাই গো টু পারসন। এবং যখন আমি ওরকম বিছানায় আমাকে শয্যাশায়ী হতে হলো এবং আমার কাছে কোনো অপশন ছিল না এক্সারসাইজ বা ওয়ার্কআউট করবার, যেটা আমার ন্যাচারাল মেডিকেশন ছিল আমার রোগের, এবং সেটার জন্য আমার আরডিডি গট ভেরি ব্যাড, আমার মেন্টাল হেলথ ওয়াজ আমার অ্যাংজাইটি আমার চরমে চলে গেল তখন। অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, এগুলো ওয়াজ লাইক সো ব্যাড যে সেই সময় ডক্টর দেবকে প্রপারলি আমাকে গুছিয়ে ওষুধ দিতে হলো। সেটা তোমার অ্যান্টাইডিপ্রেসেন্ট বলো, লিথিয়াম বলো, গুছিয়ে প্রেসক্রিপশন করে দিতে হলো। এবং আমি এগুলো এত খোলাখুলি এই জন্যই বলছি, তখন আমি দেখেছি এতগুলো ছেলে মেয়ে, এতগুলো মানুষ তারা মানসিক অসুবিধায় ভোগে, কিছুতে অ্যাড্রেস হয় না বলে তারা নিজেরাও এফেক্টেড হয়, তাদের আশেপাশের লোকজন এফেক্টেড হয়, যেন তাদের দোষ কেন হবে, আমি কি করেছি? একটা জিনিস যেটা জিনে এসেছে, ইনক্লুডিং আমার গায়ের রং, হাইট, আমার বড় বড় চোখ, এটাও তো এসেছে, কোনোটাই তো আমার হাতে ছিল না, তাই না? সো সেখানে আজকে আমি কি করতে পারি? আই ক্যান ডিল উইথ ইট, আই ক্যান ডিল উইথ ইট অ্যাজ আ গ্রোন আপ। যদি আমাকে কাজ করতে হয়, আমাকে এগিয়ে যেতে হয়, সেখানে আমাকে সময় ওষুধ খেতে হবে, ছেলে মানুষই করলে হবে না। এবং আমি যখন প্রচন্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, প্রচন্ড ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাই, ডক্টর দেব হ্যাজ অলওয়েজ বিন কাইন্ড এনাফ, ঠিক আছে, অলওয়েজ বিন কাইন্ড এনাফ যে ওনার যদি দরকার পড়ে ওনাকে ফিজিক্যালি চলে আসতে হবে ক্লিনিক শেষ করে, উনি চলে আসবেন। দ্যাটস নাইস। উনি থাকবেন পাশে। উনি কিন্তু সাইকিয়াট্রিস্ট, আমার থেরাপিস্ট নন, থেরাপিস্ট আলাদা। আই নো। এগুলো নিয়ে আরেকটা এপিসোড করবো আমরা শেখাবো যারা জানে না যে আই নো ইয়েস, আলাদা জিনিস অল টুগেদার টু ডিল উইথ ইউর মেন্টাল হেলথ। এন্ড অনেকেরই যখন আমি তথাগতের সাথে প্রেম করছিলাম ধারণা হয়েছিল ও আমার সাইকিয়াট্রিস্ট। কেন যে লোকে এগুলো ভাববে, মানে ওই তো ল্যাক অফ ইনফরমেশন, I think lack of awareness on mental health. আমার সাইকিয়াট্রিস্টের সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক থাকতে পারবে না, সে তো আমার ডাক্তার, মানে এটা তো And he or she has to maintain that সাইকিয়াট্রিস্টের সাথে একেবারেই না। distance. ও কোনোদিনই আমার ডাক্তার ছিল না, কোনোদিনই আমার ডাক্তার নয়। আমি ওর একটা ক্লিনিক শুধু ইনগ্রেট করেছিলাম, সেই সূত্রে আলাপ। অনিরুদ্ধ দেব হ্যাজ বিন মাই ডক্টর, অ্যান্ড অনিরুদ্ধ দেব এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট সাইকিয়াট্রিস্ট দ্যাট দেয়ার ইজ, ঠিক আছে। এবং আমি ফরচুনেট যে ওই সময় আমার মা বা আমার মামা বা আমার ফ্যামিলির লোকজন এইটাকে লাইটলি নেয়নি, আমার They stood by you. জানে, Correct. ঠিক আছে। আমি যে নিজে কত ছেলে মেয়েদেরকে আমি দেখেছি বিকজ অফ সাইকোলজিক্যাল ইস্যুস তারা জীবনে এগোতে পারে না, একটা চাকরি হোল্ড করতে পারে না, 5 বার করে চাকরি পাল্টাচ্ছি, মেন ইস্যুটা রিজলভ হচ্ছে না, Correct. ঠিক আছে। বা তারপরে হচ্ছে যে তোমার কত মেয়েদের দেখেছি তারা তোমার এত গুটিয়ে যায়, রেজাল্ট খারাপ করতে শুরু করে। আমরা যতবারই ডক্টর দেবকে রেকমেন্ড করেছি কারোর কাছে বা হোয়াট এভার দ্যাট হ্যাজ লাইক ইয়ে করেছে, যে উনি মানে লিটারালি জাস্ট উনি তো যেটা বলেন যে আমি তো ঈশ্বর নই, তুমি হাঁটতে পারছো না, আমি এই মুহূর্তে তোমায় ওষুধ দিয়ে চিকিৎসা করে একটা লাঠি দেবো, লাঠিটা দিয়ে তুমি আস্তে আস্তে আবার হাঁটতে শিখবে, তারপর লাঠিটা ফেলে দিয়ে দৌড়ানোটা তোমাকে করতে হবে, সেটা কোনো ডাক্তার করতে পারবে না, সেটা ইউ হ্যাভ টু ডু। সো দ্যাট ইজ definitely there. But to me, you have also been with men who are known for their love affairs, like Srijit Mukherjee.
No, সৃজিতকে এটা আমিও কোয়েশ্চেন করেছি। তোমার তো সারা ইন্টারভিউয়ের মধ্যে এটাই ক্লিপ হয়ে যাবে, এটাই ক্লিপ হয়ে যাবে। ওয়ান্স অ্যাগেন সৃজিত ইজ সৃজিতের ব্যাক। কথাটাই বলি, ওকে নিয়ে আমি কোথাও কোনোদিন কোনো স্টেটমেন্ট দিইনি, ঠিক আছে? ও যা ইচ্ছে যেখানে ইচ্ছে বলুক, ও একটা পাগল, ওর ইচ্ছে, ঠিক আছে? আর আই ট্রিট হিম লাইক দ্যাট। ফর মি, I'm definitely very, very, like, fond of him as a person. He was at your calendar launch. Yes, he was. We have kind of like, মানে আমাদের এই একটা বেশ লম্বা গ্যাপ গেছে, 7-8 বছর আমরা অলমোস্ট কথা বলিনি দুজনে, and then again, like, we are in that space where we feel good about being around each other, about being friends. And সেখানে we have, মানে he has been trying to show his love and support. I appreciate that. But ও একটা পাগল, তো পাগল, ঠিক আছে? যখন তখনও ব্যাক দেন অলসো আমি এটা নিয়ে না কোনো স্টেটমেন্ট দিয়েছিলাম, না কোথাও কিছু বলেছিলাম, ঠিক আছে? অ্যান্ড ও কোথায় কিছু বলেছে কিনা আমি এক্স্যাক্টলি জানি না। ইট ওয়াজ আ লট অফ ওয়ার্ড, লট অফ স্পেকুলেশন, লট অফ সামথিং, বিকজ I really never felt comfortable enough to talk about it. I don't know এখনো how comfortable I am. মানে এখন তো first of all there's nothing to talk about, but even at আর কি বলতো, মানে সৃজিত এত বড় একটা পাবলিক ফিগার, ওকে অনেকজনে অনেক রকম চোখে দেখে। কেউ ওয়ার্শিপ করে, কেউ হেট করে, কেউ পছন্দ করে, কেউ মনে করে হি ইজ টু মাচ, ঠিক আছে? কেউ ওকে লাইক কেউ ওর মাথায়, তার এত রাগ ওর মাথায় অলমোস্ট পারলে মিটু ঘষে দেয়, ঠিক আছে? তো কেউ বলে যে সৃজিতের মতো মানুষ হয় না, হ্যাঁ ও আমার দাদার মতো ইন্ডাস্ট্রিতে। আমি সবই শুনি। হি ইজ অ্যান omnipresent প্রেজেন্ট ফেলা, ঠিক আছে? হু ইজ লিটারালি এভরিওয়্যার, অ্যান্ড সেখানে টিল ডেট I have managed to hold my own narrative, ঠিক আছে? আমার নারেটিভে হচ্ছে ও হচ্ছে গুবলু। ও হচ্ছে, হি ইজ সামওয়ান, মি, মাই মাদার, আমরা দুজনেই উই আর ভেরি ফন্ড অফ, কাইন্ড অফ আ বাড়ির লোক। মিষ্টি, ভালো খেতে ভালোবাসে ছেলে, ইন্টেলিজেন্ট, খুব খুব ইন্টেলিজেন্ট ভেটি ছেলে, যে কাজ করতে খুব ভালোবাসে, কাজ পাগল, ছবির জন্য প্রায় প্রাণ দিতে পারে, সেরকম একটা মানুষ, এবং আ ফ্যান্টাস্টিক কোম্পানি এট আ ডিনার টেবল অর আ লাঞ্চ টেবল, ওকে? অ্যান্ড হি হ্যাজ বিন that kind of a friend and support when needed in the last year or so, I can say. I couldn't say in between. No, I In cannot say. between there No, was I cannot absolutely, yeah, say in yeah, yeah. between. And back then also, যখন মানে I broke his heart. Okay. Okay. I did break his heart, and I'm not proud of it. I will never be proud of it. I could have addressed it better. What I did was wrong. For many years, I thought he hates me. Okay, for what I did. Because you ended the relationship. আমি কোনো ডিটেলই দেব না, but all I can say is what I did was really bad. I shouldn't have done. No cheating fitting, by the way. আগে থেকেই controversy Just হবে না। before, huh? Nothing. It's not that. মানে but সম্পর্ক শেষ করাতে না একটা ডিগনিটি আছে। একদম। I feel যে Absolutely, I agree. আমার মনে হয় যে ও যার যা ইচ্ছে রাখ, খুব দুঃখ থাক গুবলুকে নিয়ে, I don't care how I addressed it, what I did. আমার বয়সটা এতটাই কম ছিল না, নিজের উপরেই বা কতটা রাগ করি বলো? মানে আমিও তো তখন কি, আমার 24 না কত বছর বয়স, আমি তো বাচ্চা মেয়ে, আমি 24 বছর আমি কি What do you know? 24-year-old girl, আমি তুই কি জানিস, ঠিক আছে? তুই কি We're বলছিস? just figuring out তখন life. মনে হতো যে আমি জানি, যেরকম হয়তো এখন 6 বছর পরে কি মনে হবে আমি এই এটা বলে তখন, বলবো হ্যাঁ। যে তুই 30 বছরে কি জানতিস, তুই ইডিয়েট, তুই কিছু জানিস না। বাট তখনও মানে আমি ওই জন্য ফর মেনি ইয়ার্স লাইক আমরা কথাই বলিনি, এবং আমার কয়েকবার যদি মনেও হয়ে থাকে যে আমি ওকে রিচ আউট করি বা বলি ওর কোনো একটা কাজ ভালো হয়েছে বা কোনো একটা কিছু নিয়ে কথা বলতে চাই, I just could not bring myself to do it somehow. So how did the olive branch be reignited? বলে না, you send the olive branch out to somebody. How did the bridge form again? If I can ask you this. Yeah, sure. I'm also trying to really gather, like, exactly how and when, because, oh yeah, last year, I think it was when he read newspaper যে আমার তথাগতর বিয়ে, ও আমায় মেসেজ করেছিল ফিশ অর্লিটা হবে তো বিয়ে বাড়িতে। Srijit and his love for food. Yes, that's who he is. Yeah, absolutely. And like I said, I think it was him only. He only like again started talking normally, Normally. and
তাতেও ধর it has been very ওপর এই in recent times only গিয়ে we have been able to sit and finally look back and see what actually happened, and there's no bad blood. গৃহস্থ নিয়ে আমরা কথা বলছি। ইটস এ ফিল্ম যেটা উই আর লুকিং ফরওয়ার্ড টু। সেখানে ইউ প্লে আ সিঙ্গল মাদার। অফকোর্স দ্য রোল ইজ ভেরি কমপ্লেক্স। আর এটা আমি ধরেই নিচ্ছি না দেখেই যে এটাতে তুমি নিজের অনেক কি বলবো লিভড এক্সপিরিয়েন্স দিয়ে তুমি রোলটাকে আপন করেছো। আমি সেটা না দেখেই আই ক্যান গজ দ্যাট। এবার একটা কথা বলো যেটা আমার কাছে ভীষণ একটা ওয়ার্ম ফাজি ফিলিং, মানে প্রশ্নটা করতেই আমার ভালো লাগছে, যে গান্ধারীর তো 100টা বাচ্চা ছিল, ছেলে ছিল, তোমার 86, হ্যাঁ, ফস্টার children of your heart, like I say, maybe not children born biologically but children of your soul, karmic children. এবং এটা হয়তো অনেকেই জানেন, তবে মানে আমি রীতা ভরিকে another reason যে জন্য আমার ওকে এত ভালো লাগে is her philanthropy, এবং সেটা কিন্তু ও করে ওভার অ্যান্ড অ্যাবাভ বিং অ্যান অ্যাক্টর। আই মিন এই যে ব্র্যান্ডটাও নিজের জন্য তৈরি করেছে, আই থিঙ্ক আ ভেরি জেনুইন পার্ট অফ দ্যাট ইজ হার হোল ইন্টেনশন যে আমি সমাজকে গিভ ব্যাক করব। শি ওয়াজ রেজড বাই আ রেজিলিয়েন্ট সিঙ্গল মম অ্যান্ড দাদু দিদিমা অ্যান্ড আ লাভলি সিস্টার, অ্যান্ড টু গিভ ব্যাক, অ্যান্ড শি ওয়ার্কস উইথ দ্য ডেফ। One of my aunts, আমার নিজের মাসি, has been working with the deaf for a very long time, developing sign language. And she has been to many countries, to help the governments make the sign language. এইটা এমন একটা denominator of people যাদের নিয়ে তো কথাই হয় না। Yeah. How did you get involved with a cause which is so silent? So when Ogubudhu Sundari happened, ওই Ogubudhu Sundari তো মানে ওভারনাইট হিট ছিল। আমার তখন 15-16 বছর বয়স ছিল। এবার আমার যখন 17 বছর বয়স, আমি সল্টলেকে যেখানে থাকি, এই স্কুলটা সেখানে সেই এরিয়াতেই ছিল যেখানে আমি থাকতাম, সিএফ ব্লকে। এবং ওরা আমার কাছে আসে, ওরা জানতো যে যেরকম হয় না পাড়ায় কেউ একটু পরিচিত থাকলে লোকে অবশ্যই, নামই হ্যাঁ। জানে, তো ওরা আমার কাছে আসে যে এই স্কুলটা 60 বছর ধরে এস্টাবলিশ, ও কিন্তু এখন বন্ধ হয়ে যাওয়ার পথে, যেহেতু কোনো ফান্ডিং নেই, কোনো ইয়ে নেই, এটা কোনো কি বলবো, কোনো গভর্নমেন্ট রান বা ওরকম কিছু স্কুল নয়, প্রাইভেট এটা এটা একটা মানে একটা ডেফ কমিউনিটির লোকজন এক জায়গায় এসে তারা স্কুলটাকে মিলিতভাবে তৈরি করেছে। 60-65 বছর আগে। সো এটা এখন বন্ধ হয়ে যাবে, তো আমি যদি ওদের সাথে একটু একটা অ্যাওয়ারনেস ওয়াকে হাঁটি, একটা মিছিলে র্যালি করা করছে সেটাতে যদি হাঁটি, তাহলে একটু লোকে কাগজে কলমে হয়তো লিখবে, আমার মুখটা থাকলে প্রচার হবে, তাতে যদি ওরা একটু ফান্ডিং পায়। তো আমি একেবারেই খুকি, তখন আমি হ্যাঁ ঠিক আছে, হেঁটে টেটে তারপর যখন স্কুলটায় ফেরত এলাম, আমার সেই ছবিটা এখন আছে, আমি একটা হলুদ শাড়ি পরেছিলাম, কমলা হলুদ মতো, বাচ্চাগুলো তখন 35টা 37টা মতো বাচ্চা ছিল, ঠিক আছে। ওদের সাথে দাঁড়িয়ে ছবি তুললাম, ওদের সাথে দেখা করলাম, মানে ওদেরকে আমি সামনে থেকে দেখলাম, কাছে ধরলাম। এবার এটা আমার নাইভনেস বলো, আমার কি বলবো, খুব অল্প বয়সেই ভেতর থেকে একটা বাৎসল্য ঝরে পড়া বলো, বা মাতৃত্বের ফিলিং বলো, যে আমার সামহাও মনে হয়েছিল যে এই এই ছোট ছোট শিশুগুলোর মানে এদের স্কুলটা বন্ধ হয়ে যাবে, স্কুলটার কোনো ফিজ নেই, এগুলো এটা আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য, আন্ডার প্রিভিলেজ ডেফ এন্ড ডাম্ব বাচ্চাদের, যারা স্কুলের ফিস দিতে পারবেন, মানে ওদের হবেই না, পড়াশোনাটাই হবে না। তাহলে আমি জিজ্ঞেস করলাম প্রিন্সিপাল স্যারকে যে কত টাকা লাগবে মাসে স্কুলটা চালাতে, উনি একটা ফিগার বললেন, আমি হিসেব করে বললাম হ্যাঁ মানে ঠিক আছে, আমি যদি জুতো জামা কিনা বন্ধ করে দিই, তাহলে আমি যা রোজগার করি আমার টাকাতে হয়ে যাবে, কোনো স্পন্সর বলতে হবে না, আমি স্কুলটা চালাবো। This was a nice statement. Spontaneously. And so naive, so ছেলে মানুষের মতো বলা, কিন্তু ভাগ্যিস গো, এত বুদ্ধিমত্তা নিয়ে কি হয়, পৃথিবী পাল্টাচ্ছে বুদ্ধিমত্তা নিয়ে, ছেলে মানুষের মন থেকে করেছো। ইভেনচুয়ালি আস্তে আস্তে যত বছর গেল, সময় গেল, আমি শিখলাম যে আসলে কি করে স্কুল রান করে, একটা সিএসআর ফান্ডিং সেখানে লাগে, আমার এনজিওটাকে এস্টাবলিশ করতে হবে তোমার ওই সরকারি ভাবে, এইভাবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার এই যে 100টার কাছাকাছি ছাত্র, আমার লাস্ট 5 বছরের লড়াই করে 9-10 এস্টাবলিশ করা, এখন আমার হেডেক হচ্ছে আমার সায়েন্স ল্যাব তৈরি করতে হবে, আমার 11-12 এর জন্য আগামী দিনের কথা ভাবতে হবে, সেটার জন্য একটা নতুন জার্নি শুরু হবে, 9-10 যে শুরু হচ্ছে তার জন্য টিচার বাড়বে, ক্লাসরুম বাড়বে, আমার হেডেক গুলো পাল্টে গেছে। তখন আমার হেডেক গুলো অন্যরকম ছিল, যে আমার স্কুলে খাবার জল, আমার স্কুলের টিচারদের লাইক মাইনে, মানে যে টিচার ড্রয়িং টিচার সেই টিচারই ছিল, তখন ম্যাথস টিচার, এরকম ছিল, আমাদের খুবই জোগাড় করে একটা স্টাফ নিয়েছিল। এখন we are, if you ever come, which you're most welcome to, I would love to. It's a fully functional school and I have
had lots of nice friends supporting me all these years. কখনো ব্র্যান্ডের থ্রু, কখনো কাজের থ্রু, কখনো CSR এর থ্রু, কখনো মানে হয় না রেশনটুকু কিনে দিয়ে, মায়েরা এবং বাচ্চারা স্কুলেই খায়। তো নানান রকম ভাবেই মানুষ আমায় সাপোর্ট করেছে বা করে, কিন্তু আমি বারবার বলে দিই সম্মান দিয়ে। ওরা ভিখিরি নয়। আমার আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের স্কুলকে মানুষ যেভাবে সমর্থন করতে পারে, একটা বাচ্চার ভবিষ্যৎকে যেভাবে সাপোর্ট করতে পারে সেইভাবে করুন। সেইভাবে করুক। আর এই মাতৃসত্ত্বের জায়গা থেকেই বলি, গৃহস্থতে না মানে সিঙ্গেল মম ব্যাপারটাও কিরম বলতো যে আমি মানে আমার বর নেই তা না, সৌরভ প্লেজ মাই হাজবেন্ড, কিন্তু ও কিছুতেই আর কি এর বাইরে মানে কি বলবো, ওর বরকে ওই যে ওই একটা বৃত্তের মধ্যে ঘুরছে এবং নিজের একটা ফোর্ট বানিয়ে ফেলেছে, একটা ওয়াল শি হাজ পুট আপ, যেখানে ও আর ওর বেবি থাকে, সেখানে বরকে পর্যন্ত প্রায় ঢুকতে দেয় না। বর শহরে থাকে বলছে তুমি এসে আমাদের সাথে থাকো, আমার সাথে থাকো। অন্য যে না না, শহরে অনেক পলিউশন, অনেক অসুবিধা, ওটা তো একটা অসুখ, বেবিকে নিয়ে থাকবো। আর ও যেটা নিয়ে ব্যাটেল করছে ভেতরে, ওর তো বললাম অপর্ণার খুব মানসিক কিছু সমস্যা আছে, সাইকোলজিক্যাল কিছু প্রবলেম আছে, ও যেগুলো নিয়ে ব্যাটেল করছে, এবং সেগুলো কিন্তু কোনোভাবেই ওর হাজবেন্ডকে বুঝিয়েও উঠতে পারছে না, নাও তাকে এই পুরো ব্যাটেলটার অংশ করতে পারছে। ও সেখানে কিন্তু ও যে একা, ওর যে বিইং আ সিঙ্গেল ওম্যান, সিঙ্গেল মম সিচুয়েশনটাকে ওর কিন্তু খানিকটা নিজেই গড়া। তাই জন্য আমি বলবো ওর মানসিক অসুখটা ইজ মাচ বিগার দ্যান দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন অ্যান্ড প্রবলেম। কিন্তু মানসিক অসুখ জিনিসটাই এমন, সে তোমার পুরো ন্যারেটিভটাই তোমার মাথার মধ্যে এমন ভাবে ঘুরিয়ে দেবে, যেভাবে আর পাঁচটা মানুষ তোমাকে দেখছে বা তোমার জীবনটা সেভাবে তুমি দেখতে পাও না, তুমি অন্যরকম করে দেখতে পাও। অ্যান্ড শি ইজ মানে অপর্ণা ক্যান বি লাইক ইন আ রিয়েলি রিয়েলি weird, intense, at the same time she is very very sweet, she is very very motherly. অনুষার যে ক্যারেক্টারটা, ও পাশের বাড়িতে ওরা নতুন থাকতে আসে এবং এই মেয়েটা এই 18-19 বছরের মেয়েটার প্রতি ওর একটা ওই প্রচন্ড মাদারলি ভালোবাসাই লাইক ইউ নো নার্চারিং একটা এবং ডেভেলপ করে। ওই বাড়িতে থেকে থেকে ওর কিছু অবসেশন তৈরি হয়েছে, ও খালি সিসিটিভি দিয়ে দেখতে থাকে, বাড়ির সামনে কে এলো, কেউ যদি পটকা ফাটায় তখনই ফোন করে বলে এই পুলিশকে, বলে এই বুকদেরকে ধরে নিয়ে যাও। ওর জন্য লোকে ওকে লিটারালি পাগলি বলে ওর এই সমস্ত ব্যবহারের জন্য। কিন্তু এই করতে করতে ও যখন একটা মার্ডার দেখে ফেলে, ঠিক আছে, এবং সেটাও বলে যে একটা মার্ডার দেখে ফেলেছে, ওকে কেউ বিশ্বাস করে। Do you think the audience is ready? কেন আমি যখন বহুরূপী দেখতে যাই তখন কিন্তু while it's a blockbuster, nobody can deny it's a big film for the masses, for the critics, everybody, for the box office. But তোমার ক্যারেক্টারটা যখন meltdown bipolar bit, people were not getting it. A lot of people got the bipolar bit. মানে হয়তো মনে হয়েছে যে বউ রাগ করছে, বউ অভিমান করছে, সিন ক্রিয়েট করছে, কিন্তু বাইপোলারটা যে একটা অসুখ, এবং অসুখটা এইভাবেই এক্সপ্রেসড হয়। এবং যখন এরকম কোনো, যেটা আমি আগেও আলোচনা করছিলাম, মানসিক অসুখের ক্ষেত্রে কি হয় না, যে মানুষটা শুধু সাফার করছে, সে একা সাফার তো করে না, তার বাড়ির লোক, তার ঘরের লোক, তার আশেপাশে সমস্ত সবাই সাফার করে। গৃহস্থর ক্ষেত্রেও তাই, মানে ওর জন্য কিন্তু ওর বরটা ভালো রকম সাফার করছে, বউ যে পাশে থাকে না, সাথে থাকে না, আর তার পাগলামির শেষ নেই, ঠিক আছে। ওর ভাড়াটা হচ্ছে তোমার ওর ভাড়া থাকে হচ্ছে ওর ভাড়াটে নয়, ওর বিয়েতে ভাড়া থাকে হচ্ছে তোমার আরিয়ান, ও একটা চরিত্র প্লে করছে ছবিটাতে। এরা সবাই মনে করে যে লাইক ইউ নো মানে অপর্ণা হ্যাজ লস্ট ইট, ঠিক আছে। মানে লিটারালি আমরা ফার্স্ট টিজার যেটা রিলিজ করতাম, অপর্ণা বোস শি নিডস হেল্প, বাট ওয়্যার গৃহস্থ স্ট্যান্ডস ভেরি ডিফারেন্টলি ফ্রম আদার ফিল্মস ইজ এটার পুরো ট্রিটমেন্টের ভিজুয়ালটাই হচ্ছে ওই একটা অন্য জোনের, অন্য ধাঁচের, অন্য স্বাদের। আর পাঁচটা বাংলা ছবি আমরা যেরকম দেখি সেই স্বাদের নয়। এই যে মৈনাক এত সুন্দর করে এই যে তুমি ডিপ্রেশন বলো বা ওর এই জীবনের ফেলিয়ার, যেটা বারে বারেই বলে যে আমি যে কত কিছুতে ফেল করলাম, এইটা না ও ওর ভিজুয়াল দিয়ে, আলো দিয়ে, লাইটিং দিয়ে, ক্যামেরা দিয়ে ধরতে পেরেছে। হি হ্যাজ ডান আ ভিজুয়াল পোয়েট্রি, লাভলি ইন আ ওয়ে. So it doesn't look like 5 other films. It doesn't look like other Bengali films that are coming out at this point, which is why it is an experimental film, I must say, and I'm very thankful that you know that the Dhanukas, they took that risk. তার কারণ এরকম রিস্ক তো ঝট করে কেউ নিতে চায় না। অবশ্যই একটা মেয়ের গল্প, হ্যাঁ, সেটা সাইকোলজিক্যাল থ্রিলার, সেটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, ইনসেস্ট আছে, ঠিক আছে। ওই জন্য it is like it's not a run of the mill. It's absolutely not. But I was very excited যখন আমি পেয়েছিলাম না স্ক্রিপ্টটা, আমি শুধু ময়নাকে বলছিলাম এটা তোমাকে ওরা বানাতে দেবে, তুমি যেটা পাঠিয়েছো আমাকে এটা কি ওরা বানাতে দেবে ঠিক এইভাবে? তো বলছে ওরা কোনো রকম ইন্টারফেয়ারই করছে না, আমি যেভাবে বানাতে চাই বানাতে, ওনার ভিশনটাই
I'm like, আমি অফকোর্স করবো। তারপর থেকে I think Moinak has been my biggest takeaway from Grihosthu. Moinak as a director, as a writer, and সব থেকে উপরে as a person. Moinak ভৌমিকের মতো মিষ্টি বন্ধু মানুষ সত্যি হয় না। মানে he's so nurturing, friendly, yet intelligent. কত কিছু নিয়ে ওর সাথে কথা বলা যায়, ছবি নিয়ে বলো, এই নিয়ে বলো। এই যে আমরা আরেকটা ছবি যেটা করতে যাচ্ছি বাৎসরিক, যেটা হচ্ছে একদম এটার ভিজুয়াল বা ইয়ে বলো, সেটা নর্মাল জাক জমকলা একটা ছবির যেরকম হয়, যদিও হরর ফিল্ম, কিন্তু সেই ধরনেরই, সেই গোছেরই। কন্টেন্ট ওয়াইজ ও এটা বুঝে গেছে কিছু অফবিট বা ইন্টারেস্টিং করলে রীতাবরী আছে, আমার কোনো ইস্যু নেই। রীতাবরী দেখ আবার বেরিয়ে আসে অ্যাপোলজিস, কেউ তুই বলবেন না, বাট আই এম টেকিং দ্যাট লিবার্টি বিকজ দ্য ইন্টারভিউ ইজ সো ইন্টিমেট। একটা কথা বলো, তুমি তো কখনোই পিছু হাঁটোনি ফ্রম স্ট্যান্ডিং আপ ফর দ্য রাইট থিং, be it হ্যাঁ, be it walking with a filmmaker যার এরকম একটা এক্সপেরিমেন্টাল কমপ্লেক্স একটা লেয়ার্ড প্লট, গৃহস্থ যেরকম, রাইট? তো সেরকম যখন আমাদের শহরে আরজিকর কাণ্ড হয়, এখন অনেকে হয়তো ভুলেও গেছেন, মানে শহরটা তো শহরের মতনই চলে, মানুষ তো তার দৈনিক জীবনে আবার ফেরত যান বা তখনও ছিলেন। আমার মনে আছে রীতাভরী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কথা বলেন, এই সাহসটা কোত্থেকে এলো? যখন আরজি করের গোটা ঘটনাটা হয় এবং অত্যন্ত নিন্দনীয়, দিস অফুল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড, আই ওয়াজ তখন আই ওয়াজ ইন পাপুয়া নিউ গিনি, পিএনজিতে শুট করছিলাম, এবং প্রতিদিন যে ধরনের যেভাবে এটা এগোচ্ছিল, মানে আমি দেখছিলাম যে আমার পুরো রাজ্য সবটা ইউনাইটেড হয়ে গেছে অভয়ের জন্য জাস্টিস চেয়ে। সেটা তো কোনো হিল্লে হচ্ছে দেখছিলাম নাই, উল্টে আমি দেখছিলাম যে যারা তোমরা এই মিছিলে হাঁটছে ইত্যাদি, তার মধ্যে অনেকজনকে আমি চিনি অ্যাজ প্রেডেটার্স ফ্রম মাই ইন্ডাস্ট্রি। আমি তখন ওটাই, মানে ওইটা না, আর রাগটা বাড়তে বাড়তে, মানে এত বছরে অনেক কিছুই তো দাঁতে দাঁত চিপে সহ্য করেছি, নিজের ওপরে না হোক আশেপাশে ঘটছে সহ্য করেছি, এটা জেনেও সহ্য করেছি যে যে পাপ করে সে পাপী, যে দেখে কিছু বলে না সেও পাপী, ঠিক আছে? তা সত্ত্বেও হয়তো কোথাও না কোথাও নিজের কাজ হারানোর ভয় বলো, কি কতটা ফাইট করতে হবে, কি পাশে দাঁড়াবে জানি না সেই ভয়টা বলো, হয়তো অনেক কিছু মুখ ফুটে বলে উঠতে পারিনি, আমার অক্ষমতা অত তো। আই ডোন্ট কনসিডার মাই সেলফ সাম, ইউ নো, সাম গডেস হু নোজ ইট অল অর হু ক্যান ডু ইট অল। আই এম ভেরি হিউম্যান। কিন্তু এই পরিস্থিতিতে যেটা হলো যে আমি না ওইটা ওইটা প্লাস ওই রোজ, প্রকাশ, বিজু, ওরা তো মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, যাদের সাথে আমি কাজ করছিলাম, ওরা সর্বক্ষণ হেমা কমিটি নিয়ে হেমা কথা বলতো। কমিটি নিয়ে, হ্যাঁ, ফিল ইন করলো যে কি করে হয়েছিল কমিটিটা, এবং তখন বড় বড় নাম অ্যাবসলিউটলি কামিং ফরওয়ার্ড, দে ওয়্যার বিইং লাইক প্রপারলি, কি বলবো, ট্রাই স্ট্যান্ডিং আপ ফর দ্য কজ। ইয়া। সো দেন আমি তখন আহ, আমার আমার তখন ওটাই মনে হলো, ওই 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 যে যখন আমি ওই লোকগুলোকে দেখলাম যে তারা মিছিলে হাঁটছে, তারা মোমবাতি জ্বালাচ্ছে, ঠিক আছে, অভয়ের জন্য, যে এরা তো নিজেরাই রেপিস্ট, এরা তো নিজেরাই অ্যাবিউসিভ ম্যান, দে আর প্রেডেটর্স, যে এদের সাহস কি করে হয়? হ্যাঁ, তো সেদিনকে আমি কোথাও না কোথাও বলো ওই রাগ ক্ষোভের জায়গা থেকে আমি একটা স্ট্যাটাস দিয়ে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছিলাম যে যে আমাদের যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা আমাদের ইয়েতে হয়, মধ্য কথা এটাই ছিল, এটাকে একটা ব্রথেল হিসেবে ট্রিট করা লোকজনকে বন্ধ করতে হবে। এটা ব্রথেল নয়, তোমাদের যদি ব্রথেলে যেতে হয় তোমরা যাও, ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ব্রথেল হিসেবে ট্রিট করো না, এখানে মেয়েরা শরীর বিক্রি করতে আসেনি। এটাকে যদি তোমাদের নর্মালাইজ ধারণা হতো, অনেকে নর্মালাইজ ধারণা আছে, আরে এই ইন্ডাস্ট্রিতে তো একটু নামা, লাইনে নামা, লাইনে নামা, এটা নিয়ে আমরা বলেওছি শোতে, তো 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে, এখন তো এটা হওয়ার কথা নয়। এখন তো ইনফ্যাক্ট লিগালি আমাদের মানে কত ল নাকি আছে, আমি পরে জানতে পারলাম যে যেখানে মানুষ প্রতিবাদ করতে পারে, কথা বলতে পারে, যে লাইক ইউ নো অ্যাড্রেস করতে পারে ওমেন্স কমিশনে। কেউ তো কোনোদিন হলফে এই কথা বলেনি। আমি তো একা নই, আমি হয়তো মানে ওয়ান অফ দ্য ফিউ পিপল যে আউট দেয়ার মিডিয়াতে বলেছি, কানে তো আমি রোজই শুনছি যে অমুকের শুনেছো, হ্যাঁ, সাথে হয়েছে, তমুকে বলো অমুক ডিরেক্ট, তো বাবা অমুক করেছিল, মানে দিস ইজ লাইক এভরি ডে, এভরি সিঙ্গেল ডে, অ্যাজ ইফ দিস ইজ নর্মাল। সো যেহেতু ওটা নিয়ে এত হইচই হয় এবং কথা হয়, তখন আমি ওইটা দিয়েছিলাম বলে আমার ধারণা একটা সার্টেন পুশের দিক থেকে বলো বা দিদির নিজের কি বলবো ওয়েল মিনিং বিহেভিয়ার থেকে বলো, আই উড নট নো হোয়াট ওয়েন্ট ইন হার। All I can tell is she called and she said দেখা করতে চায়, বুঝতে চায় যে কি প্রবলেম হয়েছে। আমি বলি আমার ইন্ডিভিজুয়াল প্রবলেম না, আমার একটা সমস্যা হয়েছে, সেটা তাকে তুমি শাস্তি দিয়ে দিলে তাতে যে সব মিটে যাবে এরকমটা তো নয়, এরকম হয়েই থাকে। এটাকে কিছু একটা করে, কিছু ওই হেমা কমিশনের মধ্যে কমিশন করে আটকাতে হবে, যাতে মানুষ ভয় পায়, এরকম একটা মেয়েদের উপরে যে কোনো রকম হ্যারাসমেন্ট করবার আগে দুবার ভাবে, দ্যাট ইজ দ্য মোদ্দা কথা গোল।
আমি কলকাতা আসার পরে দিদি মিটিং এ বসে, she lent her full attention and ear to me, পুরোটা শুনলো, শুনে তখন ইমিডিয়েটলি একজন সিনিয়র জাস্টিসকে, রিটায়ার্ড চিফ জাস্টিসকে ফোন করে বললেন উনি কমিটিটা হেড করবেন কিনা, ইত্যাদি প্রভৃতি এই সমস্ত কথা হলো টলো। আমি খুবই হোপফুল হয়ে বেরোলাম মিটিংটার থেকে। কোনো and আমার একটাই রিকোয়েস্ট ছিল যে কোনো পার্টি পলিটিক্স বা সিনেমার এই একদম ভোরের লোকজনের মধ্যে থেকে যেন কমিটিতে কেউ না থাকে। আপনি স্কুল টিচার রাখুন, সাইকিয়াট্রিস্ট রাখুন, বা মানে ধরো আজকে যদি অনুত্তমা থাকে ওই কমিটিতে, আমার অসুবিধা নেই, ঠিক আছে, আই উড ফিল ওয়ে মোর ফ্রি দেন যদি আমার ইন্ডাস্ট্রির কেউ থাকে কথা বলতে, পারপাসটা আমিও সেটাই। সো তখন আমি খুবই আশাবাদী হয়ে বেরোলাম যে এটার একটা কিছু সত্যিই হবে, এবং আমি খুব স্ট্রংলি লাইক আই টোল্ড এভরিওয়ান যে দিদি বলেছে এটার একটা হ্যাঁ কিছু হিললে হবে, কিন্তু এখনো কিছু হয়নি, ঠিক আছে, এত মাস চলে গেল। এতগুলো মাস হয়ে গেছে এখনো কিছু হ্যাভ ইউ হয়নি। ফলোড আপ? I did, not many times. I did a couple of times. I have been told that I will be informed when Okay. things are moving. ওকে। কিন্তু এখনো পর্যন্ত আমি সেরকম কিছু শুনিও নি, জানিও না। তবে আমি এইটুকুই মানে চাই যাতে মানুষ ভুলে না যায় যারা আমার পাশে দাঁড়িয়েছিল, যারা চাই যে আমার পাশে থাক, যে এই লড়াইটা কমিটি হবে কি না হবে সেটা নিয়ে কিন্তু নয়। লড়াইটা হচ্ছে এই প্রেডেটর গুলোকে আনমাস্ক করা। লড়াইটা হচ্ছে মানে এদেরকে দেখিয়ে দেয়া যে এগুলো অসভ্যতা, এগুলো ক্রাইম, এগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি, জাস্ট বিকজ ওরা করে এসেছে বলেই সেটা যে আজকে কিছুই না হয়ে যাবে এরকম হয় না। কোনো একটা ঘটনাকে অভয়ের মতো কুৎসিত হতে হবে, একটা মেয়ের প্রাণ চলে যেতে হবে, তবে গিয়ে তোমরা মেয়েদের সেফটি উঠে বসবে। হ্যাঁ সিরিয়াসলি নেবে। এটা 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 ভীষণ কি বলবো, নারী জাতিকে ছোট করা এবং অপমান করা একটা কথা না? ঠিকই যে তাই। যতক্ষণ না আমরা শহীদ হব, যতক্ষণ না তোমরা একটা ট্যাগ দিতে পারছো নির্ভয়া, অভয়া, ততক্ষণ আমাদের শরীর, জীবন, আমাদের কোনোটার কোনো দাম নেই, মানে শেষ হয়ে যেতে হবে। আজকে আমি তোমাকে এটাও বলতে পারি যে এইটা তুমি যখন ক্লিপটা কেটে কোথাও ফেসবুকে বা কোথাও পোস্ট দেবে, সেখানে কত রকম যে কমেন্ট আসবে তার নেই ঠিক, যে এর কেমন পোশাক, তার কেমন কি। আমি সবকিছুর একটাই কথা বলতে চাই, আমার পোশাক যেমন হোক, আমি যার সাথে ইচ্ছে প্রেম করি, আমি জীবনটা আমার যেমন ভাবে ইচ্ছে যাপন করি, how does that give anyone a right to rape me? How does that give anyone a right to physically touch me আমি না বলা সত্ত্বেও? আমার যদি কাউকে ইনভাইট করতে হয় আমি মুখে বলে ইনভাইট করব। হ্যাঁ, মানে ওই বীরদাসের একটা ইয়েতে কদিন আগে খিল্লি করে বলেছিলেন না যে women are not asking for it, it is there everywhere, she will ask when she needs। তোমাদেরকে বলে সাজেশন নিতে হবে না, বা ইয়ে থেকে চেহারা থেকে সাজেশন নিতে হবে না যে if they're asking for it or not, if they want it they will ask for it, they will ask for it। absolutely কনসেন্টের কনসেপ্টটা এত এখানে তো কমপ্লিকেটেড নেই। কেন? মানে আমি তো এটা বুঝতে পারি না, why is it so complicated? হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না। এক্স্যাক্টলি। আমি যদি না বলে থাকি তারপরেও যদি কেউ আমার হাত ধরে থাকে সে অপরাধী। হ্যাভ ইউ ফেসড ইট ইন দি ইন্ডাস্ট্রি? ইয়েস আই হ্যাভ, অ্যান্ড এটা নিয়ে আমি এর আগে কথাও বলেছি, কিন্তু ওই যেটাই বললাম যে কি বলতো, যতক্ষণ না আমি ওই জাস্ট কাদা ছড়াছড়ি, নাম ছড়াছড়ি, আমি কিছু বলবো সে কিছু বলবে, সে প্রচুর ফুটেজ পাবে, এই সমস্ত তো আমি চাই না। সে অপরাধী বটেই, সে শুধু আমার অপরাধী না, সে আরো অনেক অনেক অভিনেত্রীদের অপরাধী, অনেকে হয়তো নাম করা নয়, অনেকে হয়তো হ্যাঁ রিসেন্টলি নাম করা, আবার এরকম আরো অনেক অপরাধীরা, ক্রিমিনালরা রয়েছে আপাতত ছাড়া গরুর মতো ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে। জব টাইম আনা হ্যায় সবকা টাইম আয়েগা, যে যার মতো করছে, যা করছে করুক, ঠিক আছে, কিন্তু মানে কি বলতো, কার্মাতে আমি তো বিশ্বাস করি, অপরাধ করেছে যখন শাস্তি তো আসবে। we've almost come to the end of the interview এবং এখানে আমি রীতা ভরির একটা সুন্দর সৃষ্টিকে আমরা শোকেস করব, কিন্তু তার আগে রীতা ভরি একটা খুব বড় কথা, এই ও একটা ক্যালেন্ডার বেশ 6-7 বছর হলো, 6 বছর, এটা 6th year that you are front ending this। সেখানে আমরা দেখতে পাই যে সেই মানে বলছিলাম না ক্যালেন্ডার লঞ্চে সৃজিত ছিল, সেটা তো আমরা ওঠালাম, কিন্তু অলসো Shubhashree Ganguly, one of the top actors of the industry and now a producer, তাকে দেখা গেছে, she was by Rita Bhori's side and Rita Bhori said a beautiful thing, আমি রিলেই দেখেছি, যেখানে she said that এই যে একটা ধারণা যে মেয়েরা মেয়েদের শত্রু এবং একটা মেয়ে একটা মেয়েকে নিচে নামিয়ে দেয়, সেটা তো ছেলেরা ছেলেদের ভাই ভাইকে মেরে মহাভারত হয়েছে, সেটা নিয়ে তো কেউ বলছে না। ফ্র্যাট্রিসাইড তো সারাক্ষণ হচ্ছে, একটা পলিটিক্যাল পার্টি দেখো, ছেলে বাবার মধ্যে 4টে পার্টি হয়ে গেল, কিন্তু মেয়েদের এটা একটা পেট্রিয়ার্কি গঠিত একটা নোশন, যেটা ছেলেরা চায় যে এটা হোক, কেননা মেয়েরা যদি মেয়েদের
সাথে এসে যায়, মেয়েরা যদি মেয়েদের পাশে দাঁড়ায়, তাদের স্টোরিগুলো করোবরেট করে, তাদের মানে অ্যাকিউজেশন গুলো বলে হ্যাঁ এটা আমার সাথেও হয়েছে, মি টু, যেটার পুরো আন্দোলনটা যেখান থেকে তার উৎপত্তি, তাহলে দিস ওয়ার্ল্ড উইল বি এ ডিফারেন্ট প্লেস। দ্য পাওয়ার স্ট্রাকচার পুরো মানে নড়ে যাবে। তো তোমার ক্যালেন্ডার নিয়ে তো কথা বলবোই, কিন্তু আমার যেটা খুব ভাল লাগলো রীতা ভরি, দ্যাট ইউ হ্যাভ ব্রট টুগেদার সো মেনি উইমেন ফ্রম ডাইভার্স ওয়াকস অফ লাইফ। কেউ হয়তো তোমার সিনেমার অনুরাগী, কেউ হয়তো তোমার এই ফ্যাশন, এই গ্ল্যামার ফ্যাশন এইটা খুব ইন্সপায়ার্ড, কেউ হয়তো তোমার অ্যাজ ইউ সে তোমার এই লং জার্নি উইথ মেন্টাল হেলথ, উইথ বডি ইস্যুস, সেটার জন্য দে হ্যাভ ফাউন্ড সেমব্লেন্স উইথ ইউ। বাট তোমার ক্যালেন্ডারটা জাস্ট একটা ক্যালেন্ডার লঞ্চ না, তোমার ক্যালেন্ডারটা অলসো একটা ফান্ড রেজিং, এবং it's also I think a platform for women to come together, that I find very beautiful. বলো এবার এটা নিয়ে। What you said is bang on. মানে আমি চাইলেই it could have been all about me, যেহেতু ক্যালেন্ডারটা is all about me, আমার মুখ 12 মাস ধরে। কিন্তু I always take opportunities like this এমন ভাবে যেখানে আমার মনে হয় যে how can I make the best of it with what I feel socially। মানে গত বছরও এটা আমাকে নুসরাত was the one who launched it with me, and আমি তখনও দাঁড়িয়ে ওই একই কথা বলেছিলাম যে ও আমার সাথে এটা লঞ্চ করছে, ও আমার পাশে রয়েছে, ইটস অলমোস্ট দেখানো যে আমার বান্ধবী আমার পাশে আছে, একদমই তাই। আমার বয়ফ্রেন্ড মেন্টর ওই কোট অ্যান্ড কোট বাবুর দরকার নেই। আই হ্যাভ এতগুলো বান্ধবী যারা ইন্ডাস্ট্রিতে আছে, They believe in যারা আমার কাজকে সাপোর্ট করে, বিলিভ ইন মি। সেটা তুমি আগেন এরা নিজেদের মধ্যে কত কিরকম বন্ধু আমি বলতে পারবো না, কিন্তু আজকে তুমি ইয়ে বলো নুসরাত বলো, বা তুমি শুভশ্রী বলো, মিমি, ইয়ে কি বলে বিবৃতি, স্বস্তিকা, পাওলিদি, মানে আমি মানে খুব কম অভিনেত্রী আছে যারা লাইক যাদের সাথে আমার যাদের সাথে আমি কাজ করেছি বা আমার ইন্টারাকশন হয়েছে, যার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক নয়। আমার ইউজুয়ালি মেয়েদের সাথে খুব ভালো বনে, ওয়ে বেটার লাইক ছেলেদের সাথে বনে সে অন্যরকম, ঠিক আছে, কিন্তু মেয়েদের সাথে আমার খুব ভালো বনে। তার কারণ আমি তোমায় বলছি যে ব্যাপারটা পারসেপশনের, খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমাদের না বোঝানো হয় যে এখানে অপরচুনিটিটা হচ্ছে একটা বালতির মতো, ঠিক আছে, এইটুকু বালতি, তার মধ্যে এইটুকু অপরচুনিটি, ঠিক আছে, এবার ও যদি নিয়ে নেয় তাহলে আমার কিছু থাকবে না, ও যদি বেশি নিয়ে নিল আমার পড়ে রইবে। নাও ইফ আই লুক অ্যাট all the work that is happening in the world and the opportunities not as a bucket and as an ocean, একটা সমুদ্রের মতো, এবং আমরা সবাই দাঁড়িয়ে আছি, কেউ বোতল নিয়ে, কেউ বাকেট নিয়ে, কেউ মুঠো নিয়ে, কে কতটা নেবে সে তার ক্ষমতা অনুযায়ী কতটা অপরচুনিটি তুলতে পারবে, তাহলে কিন্তু আর অতটা কম্পিটিশন লাগে না। আমার সত্যি সত্যি কেউ যখন দারুণ কোনো কাজ করে, কোনো অভিনেত্রী, আমার ওই রকম হিংসেটা হয় না যে এটা আমাকে কেন নিল না, আমাকে কেন দিল না। আমি আই ফিল ভেরি প্রাউড, আই ফিল ভেরি হ্যাপি। আমার তখন ইমিডিয়েটলি মনে হয় যদি কাজটা ভালো লাগে যে তার মানে এই পরিচালকের সাথে আমিও একটা কিছু করতে পারবো, এইটাতেই কেন নয় এটা মনে হয় না। মানে ওয়াই ইজ এভরিথিং ইট, যে এটা অমুক পেয়েছে, ওটা অমুক করেছে, মানে এত সংকীর্ণ মানসিকতা টুয়ার্ডস অপরচুনিটিস কেন হবে? এতগুলো পথ খুলে গেছে, এতগুলো রাস্তা খুলে গেছে, সেখানে যেখানে তোমরা একটা মোটামুটি ভদ্রস্থ জায়গায় পৌঁছে গেছে, যেখানে মানুষ তোমার সাথে কাজ করতে চায়, ইউ আর নট ইভেন ফাইটিং ফর আ ব্রেক, রাইট, সেখানে শুডন্ট বি লাইক লিফটিং ইচ আদার আপ অর সাপোর্টিং। সৃজিতের কথাতেই বলি, সো সৃজিতের কিলবিল সোসাইটির জন্য when he was looking for যে ওই কৌশানী যে দিদিকে প্লে করবেন, এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল, I told him যে একবার সন্দীপটাকে ভাবো না গো, কতদিন ধরে কাজ করছে, ভালো কাজ করছে, ছবিতে ঠিক কেউ ঠিক মতো ইউজ করছে না। বলে সন্দীপটাকে, তোমার আমাকে বললো যে আচ্ছা ও ভালো, কত ভালো কাজ করছে, আমি খুব ভালো কাজ করছে, আমি তো দেখছি, আমি তো সে অবধ সুন্দর সময় থেকে দেখছি, আমার কি দায়, আমার সন্দীপদার সাথে ওকে ফ্রেন্ডশিপ, এমন না যাবো আমার ভালো কাজ করছে দেখেছি। দুদিন পরে দেখলাম অ্যানাউন্সমেন্ট বেরিয়ে গেছে, সন্দীপদা ইজ ডুইং ইট। I was very happy and I have nothing to do with the film. I'm not part of the film. I'm not her PR, neither am I Srijit's the casting person. Nothing. But yeah, this particular thing, এটা আমি তোমার হাতেই তুলে দেবো। থ্যাংক ইউ। প্রত্যেকটা পেজ ইজ আ ডিফারেন্ট কান্ট্রি, এন্ড আমি খুবই একটা নমিনাল দাম রেখেছি, এন্ড দ্য দাম উইল গো লিটারালি অ্যামাজন, এনিওয়ান ক্যান পারচেজ। আচ্ছা, দ্য প্রসিডস উইল গো টু আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ। বিউটিফুল। আচ্ছা, হাউ ডিড ইউ কাম আপ উইথ দ্য আইডিয়া অফ আ ক্যালেন্ডার? এটা আমার জানার খুব ইচ্ছে। আরে 6 বছর আগে, যেই সময় তোমার মানে কি বলবো, মানে আমি তো আই লিটারালি আই এম দ্য ওয়ান ফ্রম দিস ইন্ডাস্ট্রি যে এই তোমার বিটিএস বলো,
ইনস্টার জন্য ফ্যাশন শুট বলো, অল অফ দিস স্টার্টেড। হ্যাঁ। ওই জন্য প্রথম থেকে লোকজন মানে আদার অ্যাক্ট্রেসেস মেড ফান অফ মি অ্যাজ ওয়েল। They did. যারা এখন নিজেরা হ্যাঁ। ব্যস্ত হয়ে সোশ্যাল You মিডিয়ায় were one of the first, huh? Yeah, to yeah. be a social media icon. So Beautiful. I remember my fans screeching for something which like where they can hold my pictures as asset in their house. Okay. তখন আমি আমার স্টাইলিস্ট এবং টিম উই কেম আপ উইথ দি আইডিয়া অফ দি ক্যালেন্ডার, যে এটা করলে তো সারা বছরই আমার ছবি, আমাদের ফ্যাশন শুটের ছবি মানুষ ঘরে রাখতে পারবে। বিকজ উই ডিড ইট উইথ আ ব্র্যান্ড ফর 5 years, ইট হ্যাজ কনস্ট্যান্টলি বিন লাইক কন্টেস্ট করে দেয়া। Correct. তাই না? তখন ব্র্যান্ডটাকে তো আমি এন্ডোর্স করি, ইট ওয়াজ জাস্ট আ ব্র্যান্ড কোলাবোরেশন উইথ দ্য ক্যালেন্ডার। বাট এই বছর অনওয়ার্ডস যেহেতু এটা ফুললি আমার নিজে, বাহ, ওই জন্য নাও এখন এনিওয়ান ক্যান হ্যাভ দ্যাট। and you went to all these countries. No. Okay. That's a surprise how we shot this. I know. But we have shot on location. মানে কোনো কিছুই কোনো edit I ফেডিট know, না। because it looks like you were actually there. Well, I mean, it's salute on you. location, that I can say. But Okay, salute you. The calendar is on Amazon. It's for a really good cause. So please pick it up. We will put the link in our reels. That's a commitment to you for the wonderful children that you support. আমি নাকি শুনলাম রীতা ভরি সেটলিং ডাউন, বিয়ে থা হচ্ছে, এরকম আমরা আমিও নেমন্তন্ন শুনেছি। পাচ্ছি, এটা কি ইজ ইট এরকম আমি হচ্ছে কি হচ্ছে না ভাই? আমিও শুনেছি, ঠিক জানি না, মানে আমাকে কেউ নেমন্তন্ন করেনি এখনো। আচ্ছা। শুনছি যদি সত্যি হয় তাহলে একটা খাবো নেমন্তন্ন, না হলে ওর গৃহস্থের জন্য ওয়েট করবো আপাতত। রাইট। সো বিয়ে হোক কি না হোক, লাইক আই সে, ম্যারিটাল স্টেটাস, your body shape, your illnesses which may slow you down, nothing defines or defies talent. এবং এটা আমি বারবার আমার শোতে বলি, আমি চেষ্টা করি, my little bit for the feminist my mother was and the woman that she raised, that আমরা যখন ভালো অভিনেত্রী বলি, যাদের ইন্টারন্যাশনালি আমরা যাদের এত ওয়ার্শিপ করি, ধরে নাও ভায়োলা ডেভিস, so many actresses, আমরা কিন্তু তাদের গায়ের রং কিংবা তাদের the width of their hips দেখে বলি না। We are blown away by their performances. Kate Winslet in Lee, her recent film, where she's absolutely without makeup, fine lines, crow's feet, ja bole. It's a woman's choice how she wants to be. Let us admire her for the great work that she's doing in a man's world. Rita Bhori, first of all, I will say that it's been an honor to have you on my couch. এবং এই আড্ডাটা অনেক ওভারশুট করে গেছে আমার ক্যামেরা টিম, তোমার পিআর টিম, সবাই মানে পুরো বন্দুক নিয়ে আমাদের দিকে, ওই দিকটা তো কেউ দেখতে পাচ্ছে না, বাট ইট ইজ আ ফ্যাক্ট। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, congratulations once again on so many different things that you're doing. You have a film, an international project. Maybe you can take a minute more to just talk about that. I thought it's a very, very interesting project. যেটা আমি সাজেস্ট করব ওটা থাক, আমি আরেকদিন আসবো, ঠিক আছে? So ওটা তাকে তোলা থাক, just to say that she's collaborating with some of the greats from the Malayalam film industry, which is, I think, a breakthrough industry in our country. More power to you, Rita Bhori. More power to the different things that you do, not just acting but walking the talk, producing content which hopefully will champion a cause. Thank you so much for being part of Straight Up with Shri. Thank you so much for having me. This has been a pleasure. And hope to have you on our couch again and again. Very soon. On this note, একটা shout out for subscription, কেন আমাদের ভিউয়ার্সরা খুব লেজি, তারা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তুমি একটু তোমার আন্দাজে একটু বলে দাও। ওয়েল, আমি সবাইকে এটাই বলতে চাই যে স্ট্রেট আপ উইথ শ্রী এত ফান কন্টেন্ট, এত সুন্দর, এত ইন্টেলিজেন্টলি ইজ ডান, যে আমি নিজে সেটাকে অ্যাডমায়ার করে কিন্তু নিজের থেকে উদ্যোগ নিয়ে বলেছি না আমি যাবো, আমি ইন্টারভিউতে আমি থাকতে চাই, দিতে চাই। তাহলে বুঝতে পারছো হাউ লাভলি ইট ইজ। তো তোমরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করলে কিন্তু হতেই পারে খুব শিগগিরই এই কাউচে আমি আবার আসবো। দ্যাটস আ গ্রেট এন্টাইসমেন্ট। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, একটা বেল আইকন আছেন, আপনারা জানেন কি করতে হবে। ভালো কনভারসেশনস করুন, ভালো কনভারসেশনস শেয়ার করুন, ভালো কনভারসেশনস শুনুন। আই থিঙ্ক তাতে a lot of our prejudices, stereotypes and stigmas, যেরকম আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বললাম, সেই ট্যাবুগুলো আমরা শ্যাটার করতে পারবো with the support of some great friends, comrades and women like Rita Bhori. On that note, until the next week, namaskar.